M9 এ সবাইকে স্বাগতম। M9 এ আমাদের টোটাল স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স নিয়ে আলোচনা করতে হবে আসলে। আচ্ছা, তো স্থিতিবিদ্যার মধ্যে মেইনলি যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে একটা বস্তুর উপরে অনেকগুলো বল যদি একসাথে ক্রিয়া করে তাহলে এই বস্তুটার কি কি অবস্থা হতে পারে। তো আমরা নর্মালি যেটা বলি যে খুব সাধারণভাবে যদি চিন্তা করা যায় যে অনেকগুলো সমতলীয় বল একটা বস্তুর উপরে কাজ করছে। সমতলীয় বল আমরা এখানে আমাদের আলোচনার মধ্যে সমতলীয় বল ছাড়া কাজ করবো না, মানে হচ্ছে আমরা চিন্তা করব সবগুলা বলই যেন একটা তলের উপর থাকে, প্রত্যেকটা বলই। অর্থাৎ এরকম হবে না যে একটা বস্তু আছে এখান দিয়ে একটা বল, এখান দিয়ে একটা বল, এই পাশ দিয়ে একটা বল, এই পাশ দিয়ে একটা বল, সবগুলো কিন্তু একই তলের উপরে আছে। এরকম হবে না যে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, আরেকটা এইরকম বড় বল। এই বলগুলো নিয়ে আমরা কাজ করছি না, আমরা সমতলীয় বল, অর্থাৎ আমাদের মোশনটা হবে টু ডাইমেনশনাল। আমরা জাস্ট দুই ডাইমেনশনের কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি। তো সেখানে আগে বলে রাখি যে এই স্থিতিবিদ্যার মধ্যে যখন একটা বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করে তখন আসলে এই বস্তুটার মেইনলি দুই রকম ঘটনা ঘটতে পারে। যদি সমবিন্দু বল কাজ করে, সমবিন্দু বল কি জিনিস? সমবিন্দু হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে সবগুলো বল কাজ করছে। যদি একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করে আমরা ধরে নিই এটা সমবিন্দু, কারণ সবগুলোকেই তার ভর কেন্দ্রে কাজ করছে বলে চিন্তা করা যায়। তো এখন কথা হচ্ছে যে যখন বস্তুটার উপরে কাজ করলো অনেকগুলো বল তখন এই বস্তুটার কি কি ঘটনা ঘটতে পারে। এখানে আমরা বলি যে দুই রকম মাত্র ঘটনা ঘটতে পারে। ধরা যাক এই হচ্ছে এই ডাস্টারটা, এই বস্তুটার উপর বল কাজ করছে। যদি অনেকগুলো বল এখানে কাজ করে দুই রকম ঘটনা ঘটতে পারে। এটা সরবে, আর একটা কাহিনী ঘটতে পারে এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে সরতেও পারে। অর্থাৎ ঘুরবে আর সরবে এই দুইটা হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার আপাতত এর মধ্যে নাই। তো ঘুরবে এবং সরবে এই যে দুটো কথা বললাম, এই দুইটার সাথে দুইটা শব্দ অনেক ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বলের কারণে তার গতির অবস্থাটা চেঞ্জ হবে। লব্ধি বলের কারণে, লব্ধি বল একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোমেন্ট, যেটা ওই যে বললাম বস্তুটা ঘুরবে সেই ব্যাপারটার সাথে রিলেটেড। তার মানে দুইটা ব্যাপার আছে এখানে, লব্ধি বল এবং মোমেন্ট। আমরা পুরো বলবিদ্যায়, পুরো স্থিতিবিদ্যায় মাত্র এই দুই ধরনের জিনিস নিয়ে কাজ করব। আমাদের চ্যাপ্টার 2 এটা কাজ করবে এই লব্ধি বলকে নিয়ে, এবং চ্যাপ্টার 3 এটা জাস্ট মোমেন্টকে নিয়ে। আমাদের এইরকম মাত্র দুইটা জিনিস নিয়ে এই টোটাল আলোচনাটা, আর তেমন কিছু আসলে এখানে নেই। সো এই মাত্র দুই রকম জিনিস আমাদের এখানে আছে, তার মধ্যেই অনেক ধরনের কাহিনী কিন্তু এর মধ্যে আছে। যেরকম আমরা প্রথমে লব্ধি বল নিয়ে একটু চিন্তা করি। লব্ধি বলের কিছু কিছু আইডিয়া খুব বেশি কমন, যে দুইটা সমবিন্দু বল যদি এরকম ভাবে কাজ করে, একই বিন্দুতে দুইটা বল কাজ করছে এবং একই সময়, এটা ইম্পর্টেন্ট। এরকম না যে একটা এখন কাজ করলো আরেকটা 10 মিনিট পরে কাজ করলো, এরকম না। দুইটা বল যদি কাজ করে তাহলে তাদের লব্ধি কিরকম হয়? আমরা বলি যে যদি তাদের এই বলের মানটাকে একটা সামান্তরিকের দুইটা বাহু, সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায় মানে এবং দিকে, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটা ওই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যে কর্ণটা যায় সেই কর্ণ বরাবর তার লব্ধিটা কাজ করবে। লব্ধিটা মানে এবং দিকে প্রকাশিত হবে। তো এটা আমাদের একদম পুরনো একটা জিনিস। এটা পি, এটা কিউ যদি হয়, এটাকে যদি আমরা আর বলি তাহলে বলি যে পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর। তো এখন প্রশ্ন হচ্ছে কিছু জিনিস একটু আমাদের জেনে রাখা দরকার কিনা। যেরকম আমরা এইভাবে চিন্তা করি, দুইটা বল আছে, একটা ছোট বল, একটা বিশাল বড় বল। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করা যায়। মনে করো তোমরা একজন ছিনতাইকারীকে ধরছো, তো সেই ছিনতাইকারীর ভাগ্য খারাপ, সে ধরা পড়ে গেছে। তো ধরা পড়ার পরে কি হবে? তার উপর দিয়ে এখন জনরোষ একসঙ্গে, তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে তার উপরে অ্যাটাক করছে। তো আমরা দুইজন মানুষের কথা চিন্তা করছি যে দুইজন মানুষ তাকে অ্যাট এ টাইম মারছে। তো সেই মারটা খাওয়ার পরে তার কি অবস্থা হবে তুমি চিন্তা করো। ধরো একজন এইভাবে ঘুষি মারলো, যে একই মোমেন্টে কিন্তু হচ্ছে, একজন ঘুষি মারছে এইভাবে ইয়ারজুমা, এত জোরে একটা ঘুষি মারছে, আর আরেকজন ঘুষি মারে ইয়ারজুমা ছোট্ট করে। এখন তাহলে বলো তো দেখি, একজন যদি এত জোরে ঘুষি মারে এদিকে, একজন যদি আস্তে করে এদিকে ঘুষি মারে, তাহলে লোকটা পড়বে কোন দিকে? এই বড়টার দিকে নাকি ছোটটার দিকে? এটা খুব সিম্পল কথা যে অবশ্যই বড়টার দিকে যাবে, তাই না? এই যে তোমার সিম্পল আইডিয়াটা, এই আইডিয়াটা আমাদের বলবিদ্যায় একটা গুরুত্বপূর্ণ আইডিয়া, যে লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকে। দেখো, লব্ধি সবসময় বড় বলের দিকে কাজ করে, এটাই স্বাভাবিক কথা। সে হেলে যাবে কোন দিকে? যেদিকে বড় বলটা কাজ করছে তার দিকে হেলে যাবে। এইটাই এখানে বলা আছে, জাস্ট, আর তেমন কিছু না। ওকে, সো এটা একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই কথাটা সবসময়ের জন্য সত্যি। তাহলে তুমি বলো দেখি যে দুইটা বল যদি সমান হয়, দুইটাই সমান বল, দুইটাই একসঙ্গে মারা হচ্ছে, তাহলে ওই লোকটা যাবে কোন দিক দিয়ে? তখন সে নিশ্চয়ই মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে পড়বে। এটাও আমরা বলি যে দুইটা বলের মান যদি সমান হয় তাহলে তাদের লব্ধিটা সেই বল দুইটার এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা তার সমদ্বিখণ্ড বরাবর চলে যাবে, অর্থাৎ মাঝখান দিয়ে যাবে। সিম্পল কথা। আচ্ছা, এইবার আমরা এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আর একটু বড় করব আসলে, যে লব্ধি জিনিসটা আসলে কি। লব্ধি হচ্ছে এরকম যে অনেকগুলা বল যদি একসাথে কাজ করে, অনেকগুলা, ধরো একটা একাধিক বলা উচিত, বা একটা হলেও অসুবিধা নেই, একটা হলে সেটাই লব্ধি। তখন অনেকগুলা বল যদি একসাথে কাজ করে তখন এই সবগুলা বলকে সরিয়ে দিয়ে
আমি যদি একটা বল দিয়ে তাকে রিপ্লেস করতে পারতাম, আমরা তুল্য রোধ পড়ছিলাম না সেই রকম অনেকটা, যে সবগুলা রোধ সরিয়ে দিয়ে একটা রোধ দিয়ে যদি সব আগে কাজ চলতো, তাহলে সেই এখানেতে সেরকম সবগুলা বলকে সরিয়ে দিয়ে যদি একটা বল দেওয়া যেত, তাহলেও যদি আগেকার সেম ইফেক্ট পাওয়া যায়, তাহলে ওই সবগুলা বলের পরিবর্তে তুমি যে নতুন বলটা ব্যবহার করছো এটা হচ্ছে লব্ধি বল, অর্থাৎ সবার মিলিত ইফেক্ট যেটা, সেটাকে আমরা বলি লব্ধি বল। আচ্ছা, এই কথাটার অনেক গুরুত্ব আছে আসলে। আমি যে বললাম যে সবাইকে সরিয়ে দিয়ে সে একাই সবার কাজটা করে ফেলে, এই কথাটা সবসময়ের জন্য সত্যি কথা। এটা যেমন যখন আমরা মোমেন্ট নিয়ে চিন্তা করবো তখনও সত্যি কথা। ভেরিগণের উপপাদ্য এক্স্যাক্টলি এই কথা বলে, এবং লম্বাংশ উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে, সেটাও ঠিক এই কথাই বলে যে সবার পরিবর্তে লব্ধি একাই সবার কাজটা করে। অর্থাৎ আমি যে কোনো দিক বরাবর যদি উপাংশ নিতে যাই, যে কোনো দিক বরাবর যদি উপাংশ নেই, তাহলে সবার উপাংশের যোগফল লব্ধির একার উপাংশের সমান হবে। আবার আমি যদি মোমেন্টে চিন্তা করি, তখন সবার মোমেন্টের যোগফল লব্ধির একার মোমেন্টের সমান হবে। সো লব্ধির কাজই এটা, আসলে সবার পরিবর্তে সে একাই কাজ করবে। আচ্ছা, এই কথাটা তাহলে আমরা মোটামুটি এখন বোধহয় একটু একটু আইডিয়া করতে পারছি। তাহলে এইবার কিছু জিনিস দেখা যাক যে ধরো এটা একটা বল আছে, এই বলটার এদিক বরাবর উপাংশ, এটা বলতে আসলে কি বোঝায়, উপাংশ জিনিসটা কিরকম? আচ্ছা, এটা এরকম যে ধরা যাক এই যে আমি মাস্টারের হাতে একটা ডাস্টার, দেখো এই যে ডাস্টারটা, এই ডাস্টারটার উপর আমি বল প্রয়োগ করছি। কিরকম? ধরো কোন দিকে? ওই দিকে, এইরকম একটা বল, এই হচ্ছে বলের দিকটা এরকম বাঁকা, কিন্তু এই দিকে বরাবর। তো এরকম একটা বল আমি দিলাম মনে করো এটার উপরে। কিরকম? রেডি, 1 2 3। আমি যখন এরকম করে একটা ধাক্কা দিলাম, দেখো আমি কিন্তু ধাক্কা দিয়েছি এই বরাবর, কিন্তু ডাস্টারটা কিন্তু ওই বরাবর যায়নি, ডাস্টার গিয়েছে সোজাসুজি। তাহলে কি হলো? আমি বল দিলাম এরকম বরাবর, অথচ ডাস্টার গেল এই বরাবর। তার মানেটা কি? তার মানে হচ্ছে নিশ্চয়ই আমি যে বলটা এদিক বরাবর দিয়েছি তার একটা অংশ নিঃসন্দেহে এদিকে কাজ করেছে। আচ্ছা, যে অংশটা এদিকে কাজ করেছে সেই অংশটার কথা এখন একটু চিন্তা করা যাক। যে দেখো আমি যদি যেই বলটা এদিকে দিয়েছি সেই একই পরিমাণে বল, এই ব্যাপারটা এরকম ছিল অনেকটা, যে এটা এক্স্যাক্টলি এরকম ছিল, আমি এইদিকে বরাবর বল দিয়েছি, সে সরে গেছে ওইদিকে। আমি যদি ওইদিকে না দিয়ে যদি সোজাসুজি দিতাম সেম পরিমাণে বলটা, দেখো সে কিন্তু আরো অনেক বেশি দূরে যেত। অর্থাৎ এই একই পরিমাণে বল আমি যদি সোজা দিতাম তাহলে সে সবচেয়ে বেশি দ্রুত যেত, সবচেয়ে বেশি দূরে যেত। আর যদি এরকম হতো যে আমি একদম নিচ থেকে একদম উলম্বভাবে বলটা দিলাম, একদম সরাসরি এরকম করে, যাও বাবা এদিকে যাও, এদিকে যাও, সে কিন্তু যেত না এদিকে, এদিকে সে কখনো ওই পাশে যাবে না। তাহলে এরকম করে দিলে তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি 0 ডিগ্রিতে মারি, যেদিকে সে যেতে চাচ্ছে ওইদিকে, তার সাথে 0 ডিগ্রিতে আমি যদি বলটা দিই তাহলে সবচেয়ে বেশি হয় 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি, এবং 90 ডিগ্রিতে সবচেয়ে কম। আমি যদি 90 ডিগ্রিতে মারতাম তাহলে এদিকে সে যায় না। এখন আমরা চিন্তা করি যে কোন অনুপাতটা আছে, অ্যাঙ্গেলের কোন অনুপাতটা যে 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি হয় আর 90 তে সবচেয়ে কম হয়, সে হচ্ছে cos। দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 সবচেয়ে বেশি, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এটা সবচেয়ে কম। আমি মানের দিক থেকে যদি চিন্তা করি, cos 180 মান -1, বাট মানের দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে cos 90 হচ্ছে সবচেয়ে কম, 0। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো যে তার মানে এখানে cos এর একটা ব্যাপার আছে, যে কি যে অ্যাঙ্গেলে মারা হচ্ছে তার cos থিটার সাথে একটা রিলেশন আছে। এবং আমরা এটাই বলি যে যদি এটা p হয় একটা বল, তাহলে এইদিকে বরাবর তার যে উপাংশ সেটা হবে p cos থিটা। এবং তখন জিনিসটাকে আরো ইজিলি দেখা যায় যে আসলে p cos থিটা জিনিসটা কি। p cos থিটা হচ্ছে এর অভিক্ষেপটুকু, এইটুকু হচ্ছে p cos থিটা। তাকে দেখো এটা যদি p হয়, আমি যদি এটাকে নাম দিই x আর এটা যদি হয় থিটা, তাহলে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বা x ইকুয়াল টু p cos থিটা। অর্থাৎ এই দিক বরাবর যে অংশটুকু পাওয়া যাচ্ছে এই দিক বরাবর, সেটাই হচ্ছে p cos থিটার মান। এবং এই অনুভূমিক উপাংশ যেটা, সেটা হবে আসলে এই বলটার এই দিক বরাবর যে উপাংশটা, সেটা কার সমান হবে? সেটা হবে p cos থিটার সমান। এটা সবার জন্য সত্যি, যে কোনো দিক বরাবর তার উপাংশ এটা হবে p cos, ওই দিক বরাবর যে অ্যাঙ্গেলটা হবে ওই বলের সাথে ওই দিক বরাবর যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই p cos, ওই অ্যাঙ্গেলটা এটা নিলে পাওয়া যাবে ওই দিক বরাবর p এর উপাংশটা। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা লম্ব অংশ নিয়ে প্রায় কাজ করি। কিরকম? তাকে দেখো যে p এর এদিক বরাবর উপাংশ হচ্ছে p cos থিটা, আমরা একটু আগে দেখেছি। এখন আমরা যদি এই দিক বরাবর আরেকটা উপাংশ চিন্তা করি এর উপর লম্ব দিক বরাবর, সেটা কত হবে? আচ্ছা, এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা কত হবে সেটা এখান থেকে দেখা যায়। সেটা খেয়াল করে দেখো যে ওকে, এইটা যদি থিটা হয় এইটা তখন হবে 90 মাইনাস থিটা, দেন এই দিক বরাবর উপাংশটা হবে p cos 90 মাইনাস থিটা, দ্যাট মিন্স এটা হচ্ছে p sin থিটা। তাহলে এটা হলো p sin থিটা। এবং p sin থিটা আসলে কি? p sin থিটা কিন্তু এই দাগটা, দেখো এটাকে আমি যদি y নাম দেই তাহলে y বাই p, এটা ইকুয়াল টু কত আসলে? y বাই p হচ্ছে sin থিটা, দ্যাট মিন্স y ইকুয়াল টু p sin থিটা। তার মানে p sin থিটা বলতে বোঝাচ্ছে এই অংশটুকুর মান। তাহলে এইবার চিন্তা করো যে এইটুকুই কিন্তু p sin থিটা, এইটুকু হচ্ছে p cos থিটা। আমরা যদি এখন গ্রাফিক্যালি একটু দেখার চেষ্টা করি তাহলে আরেকবার দেখো, এটা হচ্ছে p cos থিটা, এটা হলো p sin থিটা, এবং এটাও কিন্তু p sin থিটা।
আমি যদি এখানে একটা দাগ টেনে নেই তাহলে আমরা দেখতে পারি এটা কিন্তু শেষ পর্যন্ত সেই সামান্তরিক উপপাদ্যের মতোই কাজ করছে, অর্থাৎ পি কস থিটা এবং পি সাইন থিটা এদের যদি আমি লব্ধি নেই তাহলে ঠিক পি পেয়ে যাবো। অর্থাৎ আমরা চাইলে পি বলটাকে ভেঙে এক্স্যাক্টলি দুইটা বলের লব্ধি হিসাবে চিন্তা করতে পারি, কাদের কাদের, পি কস থিটা এবং পি সাইন থিটা। আচ্ছা এদের কি বলে আসলে লম্ব অংশ, এদেরকে আমরা নিয়ে খুব বেশি কাজ করি, কারণ লম্ব থাকলেই সেগুলোকে নিয়ে হিসাব করা অনেক বেশি সোজা হয়ে যায়। আমরা জানি এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের সমান হবে। আগে আমরা বলে ফেলি যে এই বলগুলো হচ্ছে সবকিছু ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশি নিয়ে কাজ করতে গেলে সবসময় আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, মান এবং দিক। এবং মান এবং দিক নিয়ে যখন আমরা কাজ করতে যাব আমাদের আলটিমেটলি যেটা লাগবে সেটা হচ্ছে জ্যামিতি। আমরা জাস্ট জ্যামিতি নিয়ে কাজ করছি, এই জিনিসটা মাথার মধ্যে ফিল করো। প্রথম যে জিনিসটা লাগবে এটা সেন্স করা যে আমরা জ্যামিতি নিয়ে কাজ করছি, আমাদের মেইন কাজটা হচ্ছে জ্যামিতি নিয়ে। পরবিদ্যায় জ্যামিতি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, জ্যামিতি নিয়ে আমাদেরকে ম্যাক্সিমাম কাজ করতে হবে। আচ্ছা ওকে, এবার তাহলে আসো যে আমরা একটু আগাই সামনের দিকে। ধরো অনেকগুলা বল একসাথে কাজ করছে, এই বস্তুটার উপর অনেকগুলা বল, এদিকে এইটার নাম হচ্ছে 10 নিউটন বল, এদিকে আছে মনে করো 2 নিউটন বল, এদিকে আছে 3 নিউটন বল, এদিকে আছে 7 নিউটন বল, এদিকে মনে করো আছে 8 নিউটন বল, আর এইখানে মনে করো একটা বল আছে 15 নিউটন বল। আচ্ছা এখন আমি বললাম এদের লব্ধিটা কোন দিকে হবে, লব্ধি সবচেয়ে বড় বলের দিকে হয়, তো এখানে আসলে বলা যাচ্ছে না, কারণ এখানে সবচেয়ে বড় বল যদিও 15 নিউটন, ছবি আঁকতে একটু ঝামেলা হয়েছে, কারণ ছবি নিয়ে টেনশন নিও না, কিন্তু তারপরও যদি দুইটা বল হতো তখন ইজিলি বলা যেত, বাট এখানে আসলে বলা যাচ্ছে না পুরো জিনিসটা দেখে যে লব্ধি এদিকেই হবে। তো আমরা আন্দাজে একটা লব্ধি চিন্তা করলাম, ধরা যাক এটা হচ্ছে লব্ধি আর। আচ্ছা এই অ্যাঙ্গেলগুলো মনে করে দেওয়া আছে যে এটা হচ্ছে 45 ডিগ্রি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, এই এতটুকু অ্যাঙ্গেল মনে করো সাপোজ এটা 45 এর কাছাকাছি হবে, ধরো বললাম 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে অলরেডি কত গেল 40 50 90 135। ওকে এইটা মনে করে বললাম 70 ডিগ্রি 205। আচ্ছা এইটা মনে করো আরো 60 দিলাম, তাহলে 265, আর কত লাগে, আরো আগে হলো 85। আচ্ছা ধরো ব্যাপার না, এটা একটু বড় হওয়ার কথা ছিল, যাই হোক আমি ধরে নিলাম যে এরকম মনে করে অ্যাঙ্গেলগুলো আছে এদের মাঝখানে। তো এখন প্রথম কথা হচ্ছে আমরা জানি যে লব্ধির কাজটাই হলো সবার পরিবর্তে কাজ করা, তার মানে কি যে এখানে যতগুলো বল আছে তাদের সবার উপাংশ যে কোনো একদিক বরাবর সবার উপাংশের যোগফল এটা হবে লব্ধির উপাংশের সমান। এখন আমরা ধরলাম 10 হচ্ছে রেফারেন্স, 10 হচ্ছে রেফারেন্স, তাহলে আমরা বলতে পারি যে 10 বরাবর লব্ধির যে উপাংশটা দেখো সেটা কত, আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমি বিশাল বড় করে আছে, এই দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে আর এর সাথে যে অ্যাঙ্গেলটা, তাহলে আর cos থিটা ইকুয়াল টু, অর্থাৎ আর বরাবর এই যে 10 বরাবর আর এর যে উপাংশটা সেটা ইকুয়াল টু 10 cos 45 ডিগ্রি। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি, যখনই তুমি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো লিখছো, অ্যাঙ্গেল সব সময় অ্যাঙ্গেল গণনা, কোন গণনা শুরু হবে রেফারেন্স থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, কোন গণনা তুমি কোথা থেকে শুরু করবা। রেফারেন্সকে আমি ধরে নিলাম 10 হচ্ছে আমার রেফারেন্স, এই 10 নিউটন বলের দিকে আমি সমস্ত হিসাব করছি, তাহলে এখান থেকে হিসাবটা শুরু হবে। কেন এরকম বললাম, কারণ হচ্ছে তাকিয়ে দেখো, আমি যদি 2 নিউটন বল কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা বলতাম, তাহলে cos 45 ডিগ্রিটা +45 কিংবা -45 বলতে পারতাম। কিভাবে, আমি যদি 2 থেকে হিসাব শুরু করতাম এখান থেকে, তাহলে আমাকে এই পর্যন্ত যেতে হতো ঘড়ি কাঁটার দিকে, বাট আমি বলছি হিসাব সব সময় শুরু হবে রেফারেন্স থেকে, কোন গণনা শুরু হবে রেফারেন্স থেকে, অর্থাৎ আমাদেরকে এইভাবে হিসাব করতে হবে না, হিসাব করতে হবে এখান থেকে স্টার্ট করে এদিকে। তাহলে আমি যদি এই 45 নেই তখন নেব +45, আমি যদি এই 95 নেই, খেয়াল করে দেখো তখন ঘড়ির কাঁটার দিকে যেতে হচ্ছে, তখন তোমাকে নিতে হবে -95। এটা নিয়ে আমরা কাজ করবো এখনই, এটা কেন দরকার সেটাও বলবো, আসলে আগে আপাতত এটা লিখে ফেলি। তোমরা অনেকেই ভাবতে পারো cos এর মধ্যে আবার প্লাস মাইনাসের ব্যাপার কি, আমি বলছি। এখানে আসো, তাহলে দেখো এরপরটা হবে 2 cos, আচ্ছা ফার্স্ট আমি ভুল লিখেছি, আসলে 10 cos 0 ডিগ্রি হবে, নিজের সাথে নিজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো এরপরে 2 এর সাথে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি প্লাস 3 cos, দুইটা মিলে মোট 95 ডিগ্রি প্লাস 7 cos, 95 এর সাথে আরো 40 যদি যোগ করা যায় 135 ডিগ্রি প্লাস 8 cos 205 ডিগ্রি প্লাস 15 cos। দেখো চাইলে তুমি এভাবে লিখতে পারো যে ওকে এটা হচ্ছে 265 ডিগ্রি, এখান থেকে চিন্তা করলে, কারণ টোটাল এখান থেকে শুরু করে হিসাবটা কিন্তু 10 থেকে শুরু হবে, 10 থেকে শুরু করে এই পর্যন্ত তুমি যদি আসো তুমি বলবা 265 ডিগ্রি, অথবা তুমি যদি এদিক থেকেও হিসাব করো কোনো অসুবিধা নেই, তুমি বলবা -95 ডিগ্রি, বাট তোমাকে চিহ্নটা মাথায় রাখতে হবে যে আমি প্লাস দিচ্ছি না মাইনাস দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে তুমি আর cos থিটার মান পেয়ে গেলে,
আর cos θ পেলে শুধুমাত্র আর cos θ দিয়ে আমরা কিছুই করতে পারি না, আমাদের আর sin θ এর মানটাও দরকার। দেখো এখন আর sin θ কেন আমরা কিভাবে পাবো? আমরা জানি যে কোনো দিক বরাবরই সবার উপাংশের যোগফল হবে লব্ধির উপাংশের সমান। তাহলে আমরা 10 এর উপরে লম্ব দিক বরাবর উপাংশ নেওয়ার চেষ্টা করি। আমাদের কি মনে আছে যে এদিক বরাবর উপাংশ যদি হয় আর cos θ সামথিং cos θ, তাহলে এদিক বরাবর উপাংশ হয় সামথিং cos 90 minus θ, দ্যাট মিন্স sin θ। সো এদিক বরাবর আমরা যদি এখন উপাংশ নেই, আমরা উপাংশ নিচ্ছি এর উপরে লম্ব দিক বরাবর, তখন পাওয়া যাবে আর sin θ, আসলে আর cos 90 minus θ আসবে এখানে। অথবা এখানে যদি চিন্তা করো তাহলে দেখবা যে এই পুরোটা যদি θ হয় θ minus 90 হবে সেই জায়গায়। আচ্ছা, সো সেটাও একই হবে আসলে, cos θ minus 90 minus sin θ। এইবার ঝামেলাটা বোঝা যাবে, এটা sin 0 ডিগ্রি টু sin 45 ডিগ্রি। এখানে খেয়াল করো, একটু আগে যারা চিন্তা করছে না যে cos এর মধ্যে আবার মাইনাস নিলে ঝামেলা কি, তারা এখন বুঝবা, কারণ এখন তো আমি sin নিচ্ছি, sin এর মধ্যে মাইনাস নিলে সেটা ঝামেলা হয়ে যায়। অর্থাৎ এখন আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মান পাবো। 3 sin 95 ডিগ্রি, দেখো আমার কিচ্ছু করতে হচ্ছে না, আমি শুধুমাত্র 8 sin 205 ডিগ্রি প্লাস 15 sin 95 ডিগ্রি, এটা যখন একবার কষ্ট করে লিখে ফেলেছি, পরেরটায় কোনো কষ্ট নাই, cos এর জায়গায় খালি sin বসাই দিয়েছি আর কিছু না। এখন আমরা আর cos θ এর একটা মান পাবো আর sin θ এর একটা মান পাবো। এই দুটো যদি পেয়ে যাই তাহলে এই দুটোকে স্কয়ার করে যোগ করলে পাবো r এর মান, এই দুটোকে ভাগ করে দিলে পাওয়া যাবে tan θ এর মান, সেখান থেকে মানগুলো পাওয়া যাবে। আচ্ছা, সেখানেও আরো কথা আছে আসলে, তাহলে আচ্ছা এটার মান কত হয় আমরা দেখি। আচ্ছা, আর cos θ এর মান পাওয়া গেল 11.6273, আর sin θ এর মানটা এখন আমরা বের করব। এটা পাওয়া গেল -11.5979। তাহলে আর sin θ এবং আর cos θ যখন আমরা পেয়ে গেছি, তখন আসলে আইডিয়া করে ফেলা যাবে যে আর এর মান কত এবং θ এর মান কত। কারণ আমরা জানি যে ভেক্টরের মধ্যে আছে মাত্র দুটো জিনিস, মান এবং দিক। সো আর এর মান কত হবে, আর বের করতে গেলে এটা হচ্ছে √r cos θ স্কয়ার প্লাস r sin θ স্কয়ার। আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা বললেই বোঝা যাচ্ছে আসলে, কারণ r স্কয়ার এখানে থেকে যাবে, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1 হয়ে যাবে। তাহলে r এর মানটা কত আসে, এটা আসবে 11.673, এটা হোল স্কয়ার কত ছিল আসলে, ছিল 11.6273 এটা হোল স্কয়ার প্লাস 11.5979 হোল স্কয়ার। সো এটার ভ্যালু আসবে 16.4227। আচ্ছা, আমরা কিন্তু আর এর মান পেয়ে গেলাম। এখন একটা ব্যাপার আছে যে যখন আমরা থিটা বের করব, নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই sin θ কে cos θ দিয়ে ভাগ করে দিতে হয়। আচ্ছা, তুমি যদি sin θ কে cos θ দিয়ে ভাগ করে দাও, ওকে ভালো, অসুবিধা নেই, যেটা পাওয়া যাবে। আর cos θ এর মান কত পেয়েছিলাম আমরা, আর cos θ এর মান পেয়েছিলাম আসলে 11.6273 এবং এটা ছিল -11.5979। ওকে, আমরা যদি এটা কেটে দিয়ে ভাগ করে দিই 2/1, তাহলে কত পাওয়া যায়, তাহলে পাওয়া যাবে tan θ ইকুয়াল টু, এটা কেটে দিয়ে ভাগ করলে আর চলে যাবে, তাহলে tan θ থাকবে 11.5979 বাই 11.6273 মাইনাস 0.9975। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা পাওয়ার পরে আমি যদি tan ইনভার্স করি, tan ইনভার্স
-0.9975, এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আসে -0.78 ডিগ্রি। আচ্ছা, এটা দেখলে আমাদের কাছে কি মনে হয়? -0.784 ডিগ্রি বলতে আসলে কোনটা বোঝায়? এটা বোঝায় এই অ্যাঙ্গেলটা, এই জায়গাটায়, তাই না? সো সেটা পাওয়া যাচ্ছে এরকম জায়গায়। এক্স্যাক্টলি এটাই আসলে অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, বাট ব্যাপার হচ্ছে যদি কখনো এরকম পেতাম আমরা যে আর cos থিটার মান আসছে মাইনাস আর sin থিটার মান আসছে প্লাস, এরকম একই অঙ্ক, এটা আসলে এই অঙ্কটার ক্ষেত্রে ওকে ঠিক আছে, এটা থিটার মানটা যা পাওয়া গেছে এটাই অ্যান্সার। বাট সমস্যা হচ্ছে যদি এরকম আসতো যে আর cos থিটার মান আসছে নেগেটিভ, আর cos থিটা নেগেটিভ, আর sin থিটা এটা আসছে পজিটিভ, তখন এটা নিয়ে কোনো প্রবলেম নাই আর এর ভ্যালু নিয়ে, বাট অ্যাঙ্গেলটা নিয়ে তখন ঝামেলা ছিল, কারণ এই ভ্যালুটা কোথায় আসলে হয়, এই তখনও আসলে সেম যদি মান আসতো, অর্থাৎ এটা যদি প্লাস আসতো আর এটা যদি মাইনাস আসতো, তখন আমার অ্যাঙ্গেল কিন্তু এটাই আসতো, কিন্তু তখন আসলে অ্যান্সার এটা হতো না, এইটা তখন অ্যান্সারটা আসতো না আমাদের। যদিও আমি tan থিটা দিয়ে ভাগ করলে আর কিছু বুঝতে পারতাম না। কারণটা কি? কারণ হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আর cos থিটা পজিটিভ, আর cos থিটা মানে হচ্ছে জাস্ট আমি যদি কি বলে এটাকে, যে কোঅর্ডিনেট দিয়ে চিন্তা করি, তাহলে মাইনাস প্লাস আসলে কোন জায়গাটায় আছে? মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস প্লাস এই জায়গাটায়, এই কোয়াড্রেন্টে সেটা পাওয়া যেত, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এই -0.7841 এই অ্যাঙ্গেলটা আসতো না। এটার সাথে আমাদেরকে আরো পাই যোগ করে তারপরে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে পারতাম, অর্থাৎ 180 যোগ করলে তখন না রিয়েল রেজাল্টটা পাওয়া যেত। অর্থাৎ 180 যোগ বিয়োগ করে নিতে হবে কোয়াড্রেন্ট অনুসারে 180 যোগ বিয়োগ করতে হবে, এটা মাথার মধ্যে রেখে দিও, এটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখি যে ঠিক আছে, যে আমি যেই কোয়াড্রেন্টে চাচ্ছি সেখানে আছে, তাহলে ফাইন। যদি না থাকে তাহলে আমরা 180 যোগ বা বিয়োগ করে নেব। আচ্ছা, এবার আসো আমরা সামনে আগাই। এই সেম একটু আগে আমরা যে অঙ্কটা করেছি, আসলে এটাকে চাইলেই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, ক্যালকুলেটর দিয়ে জটিল সংখ্যার আইডিয়া দিয়ে এটা করা যায় পুরোপুরি। কারণ জটিল সংখ্যা আর ভেক্টরের মধ্যে খুব বেসিক পার্থক্য নাই আসলে, আমরা জটিল সংখ্যাকে এই ভেক্টর দিয়ে, টু ডাইমেনশনাল ভেক্টর দিয়ে চিন্তা করতে পারি। তো এটা আমি আমার একটা শীট, প্রবাবলি ম্যাথট্রিক্স, ওই শীটের মধ্যে এটা ব্যাখ্যা করেছি, আমি এই কারণে এখানে ব্যাখ্যা করছি না। আচ্ছা, এবারে আমরা স্থিতিবিদ্যার কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করি। স্থিতিবিদ্যাতে আসলে প্রথম চ্যাপ্টার থেকে যতটা না আসে, তার পরের চ্যাপ্টার থেকে বেশি আসে, অর্থাৎ এখানে আমরা কাজ করব এখন লামির উপপাদ্য জাতীয় প্রবলেমগুলোকে নিয়ে। খুব ইজি একটা প্রবলেম নিয়ে চিন্তা করা যাক। আমাদের বেলায় এটা এসেছিল এইরকম একটা প্রবলেম, যে এটা একটা বড় মাপের একটা ধরেন ফুটবল, সেই ফুটবলটার এখানে একটা সুতা বেঁধে এখান দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এই ফুটবলটার একটা ওজন আছে W, এবং এই ফুটবলটা যেই সুতা দিয়ে বেঁধে ঝুলানো হয়েছে তার এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে L, সেই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে L, আর এটার ব্যাসার্ধ হচ্ছে R। এইটুকু দিয়ে আমাদেরকে বের করতে বলেছে যে এখানে এটা টান কত হবে, টি কত হবে। তো যখন আমরা এটা নিয়ে কাজ করব, তখন বেশ কিছু ব্যাপার আছে, যে ওকে আমরা যদি আসলে এটাকে আস্তে আস্তে আরো বর্ধিত করতাম, তাহলে সেটা কেন্দ্রে গিয়ে মিলতো। দ্যাট মিন্স এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে L প্লাস R, এই দৈর্ঘ্যটা হচ্ছে R। তাহলে আমরা চেষ্টা করলে এটারও মান বের করে ফেলতে পারি। এটা হবে √, এই অংশটার মান হবে √L প্লাস R হোল স্কোয়ার মাইনাস R স্কোয়ার, পিথাগোরাস উপপাদ্য অনুসারে। এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার বাদ দিয়ে রুট করলে আমরা এটার স্কোয়ার, এটার হোল স্কোয়ারটা পাবো, অর্থাৎ এটার মান হবে √, এটাকে স্কোয়ার করে দিলে L স্কোয়ার প্লাস 2RL প্লাস R স্কোয়ার মাইনাস R স্কোয়ার, এই দুটো চলে গেলে থাকবে যেটা, সেটার মান হবে এরকম L স্কোয়ার ইন্টু টুয়াইস RL। আচ্ছা, সো এইটা হচ্ছে, এই দৈর্ঘ্যটা হলো এইখানকার দৈর্ঘ্যটা। তো এখন কয়েকটা ব্যাপার, যে এখানে কি কি বল আসলে কাজ করছে। একটা বল হচ্ছে W, যে ওজনটা নিচে দিকে কাজ করছে। একটা বল হলো টান, যেটা এটাকে ধরে আছে। টান আসলে কোন বলটা? টান হচ্ছে এই যে একটা সুতাকে টান টান করে ধরে রাখার জন্য যেটা দেওয়া। আমি যদি এই সুতাটাকে এদিক বরাবর একটা বল দিতাম, তাহলে এটা এরকম টান টান হয়ে ঝুলে থাকতো না ওখানে। যখন ফ্যানটা ঝুলে আছে, একটা ফ্যানকে বা এটাকে আমি যখন ঝুলিয়ে রাখছি, একটা ফ্যান এভাবে ঝুলে আছে, তখন এটা কেন নিচের দিকে পড়ে যাচ্ছে না? তার তো ওজন নিচের দিকে, তার মানে কেউ একজন তাকে উপরের দিকে টেনে ধরে আছে, টানটা উপরের দিকে কাজ করছে। এই টেনে ধরার ওই বলটা হচ্ছে টান, সেটা কাজ করে সবসময় সুতার দিক বরাবর, সুতা বরাবর কাজ করে। এটা টান এই দিক বরাবর সুতা আছে, আর টান কাজ করবে উপর বরাবর, এটা কখনো হয় না। আচ্ছা, এবার আরেকটা বলের কথা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, তলের লম্ব প্রতিক্রিয়া বল, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। তলের লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে তলের উপর লম্ব বরাবর, বোঝাই যাচ্ছে, সবকিছু বলে দিচ্ছি আমি। তলের উপর লম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এই প্রতিক্রিয়া বলটা কেন তলের উপর লম্ব হয়ে কাজ করে? এটা খুব সিম্পল একটা ব্যাপার, যে তল আসলে তাকে কোন দিকে বল দিচ্ছে, সে উল্টা দিকে বল দেবে।
প্রতিক্রিয়া বলের কাজই হলো যেখানে সে বল পায় তার উল্টা দিকে সে বল দেওয়ার চেষ্টা করে। এখন ধরা যাক এটা একটা তল যেটা বাঁকানো, এই তলটার উপর এখানে একটা বল রাখা হয়েছে, তলের উপর বল। এই বলটা তলকে কোন দিকে বল প্রয়োগ করতে পারছে, এই যে ফুটবলটা দেখা যাচ্ছে, টেনিস বল বা ফুটবল বলি, ওকে, এই ফুটবলটা এইখানে এই তলটাকে কোন দিক বরাবর সে বল দিতে পারছে? সে কি এদিক বরাবর তলকে বল দিচ্ছে? সে কি এখানে বরাবর তলকে বল দিতে পারছে? সে কি এদিক বরাবর দিতে পারছে? পারছে না। ফুটবল তলটাকে যেদিকে বল দিতে পারছে সেটা হচ্ছে এই বরাবর। ফুটবল যেহেতু তলটাকে এই বরাবর বল দিচ্ছে, তলটাকে কোন দিকে ফেরত দেবে? ফুটবল যেহেতু বল দিতে পারছে এই শুধু এই যে পাশে যেখানে সে টাচ করে সেদিক বরাবর, আসলে এদিক বরাবর সে শুধুমাত্র তলটাকে বল দিতে পারবে, তাহলে তল কোন দিকে ফেরত দেবে? তল ফেরত দেবে এর উল্টা দিকে, এদিক বরাবর। এই কারণে তলের উপর সবসময় লম্ব বরাবর বলটা কাজ করে, অভিলম্ব প্রতিক্রিয়া বল যেটা আর কি। আচ্ছা, অভিলম্ব প্রতিক্রিয়া বলটা নিয়ে আমরা কেন কাজ করলাম এখানে? কেন এরকম কেসগুলোতে আমরা অন্য কিছু নিয়ে কাজ করলাম না? কারণ হচ্ছে আমরা যখন এখানে বল নিয়ে কাজ করছি আমরা মনে করবো না যে এখানে শুধুমাত্র এই কয়টাই বল আছে, এখানে অনেক রকম বল আসলে আছে। এই ফুটবলটা তলটাকে একটা বল দিচ্ছে, যে বলটা নিয়ে এখানে আমরা চিন্তা করি নাই। আমরা যখন চিন্তা করি, এটা খুব ইম্পর্টেন্ট, একটা বস্তুর উপরে একটা পয়েন্টে কি কি বল কাজ করছে আমরা সেটা নিয়ে শুধুমাত্র কাজ করি। অর্থাৎ এখানে অন্য যে বলগুলো আছে, যেমন এইখানে অলরেডি সে একটা কষ্ট পাচ্ছে কারণ সে তাকে টেনে ধরে রাখতে হচ্ছে, সে এটাকে বল দিচ্ছে, আবার এই বস্তুটা নিচের দিকে টান দিচ্ছে। এখানে অনেকগুলো বল আসলে কাজ মানে ক্রিয়ারত আছে, যারা ব্যালেন্স করে আছে, ভারসাম্য করে আছে, বাট আমরা তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি এই ফুটবলটার উপরে কি কি বল কাজ করছে। এই ফুটবলটার উপরে যে বলগুলো কাজ করছে সেটা 3 রকম বল। একটা হচ্ছে সুতা টান দিচ্ছে তাকে, ফুটবলটাকে। একটা বল হচ্ছে নিচের দিকে ডাব্লিউ, এই ফুটবলটার উপরে মানে পৃথিবী তাকে টানছে নিচের দিকে। সো ফুটবলটার উপরে এইটা একটা বল আছে, একজন এই পাশ থেকে টানছে এবং আরেকজন ধাক্কা দিচ্ছে এখান থেকে, এই দেয়ালটা তাকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ ফুটবল টোটাল 3 রকম বল ফেস করছে। আমরা সেই বলগুলোকে নিয়ে এখানে কাজ করছি এবং 3টা বল ফেস করার পরেও ফুটবলটা কিন্তু ভারসাম্যে আছে। তার মানে 3টা বল মিলে যখন ভারসাম্যে থাকে আমরা চিন্তা করি আসলে যার কথা তিনি হচ্ছেন লামি। লামির পদ্ধতিটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, সো লামি দিয়ে যদি আমি চিন্তা করি, এটাকে নাম দিলাম আর। আর হচ্ছে রিঅ্যাকশন বা অভিলম্ব প্রতিক্রিয়া বলটা, ডাব্লিউ দিয়েছে ওয়েটের কারণে, টি টেনশন টানের কারণে। আচ্ছা, এখন নিঃসন্দেহে আমাদের যে লামির উপপাদ্য সেটা বলে যে ডাব্লিউ বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ যেটা, এটাকে আমি যদি নাম দেই আলফা। আচ্ছা, এটাকে না, এইটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে 180 মাইনাস আলফা বা পাই মাইনাস আলফা লিখলাম আমরা রেডিয়ানে চিন্তা করি। ডাব্লিউ বাই সাইন পাই মাইনাস আলফা ইকুয়াল টু টি বাই, এখানে টানের মানটা বের করতে বলছে, আমরা আর সব বল নিয়ে কাজ করবো না, টি বাই বাকি দুইটার মধ্যবর্তী কোণ অর্থাৎ সাইন 90 ডিগ্রি পাই বাই 2 আর বাই এই দুইটা অর্থাৎ সাইন পাই বাই 2 প্লাস আলফা। আসলে এটা আলফা হলে পুরোটা এই বলটা কাজ করবে। তো আমরা আসলে পুরোটা নিয়ে কাজ করবো না, লামির উপপাদ্য থেকে আমরা জাস্ট এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাই। তাহলে আমরা পাবো ডাব্লিউ বাই সাইন আলফা ইকুয়াল টু টি বাই 1 বা টি ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন আলফা। সাইন আলফা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে? লম্ব হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস 2 আর এল বাই অতিভুজ কত? লম্ব বাই অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ আর প্লাস এল। এই আমাদের অ্যান্সার। অতএব টি এর মান আসবে ডাব্লিউ ইন্টু আর প্লাস এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস 2 আর এল। এই অঙ্কটা প্রবাবলি আমাদের যখন 2004 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেখানে অঙ্কটা এসেছিল, খুবই সোজা একটা অঙ্ক। এখানে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি যে আমরা লামির উপপাদ্যের মতো করে আরেকটা উপপাদ্য চিন্তা করতে পারি। সেটা হচ্ছে এই বলগুলো আসলে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার বলছি আমি কথাটা, যেহেতু এই বলগুলো এই ত্রিভুজের কোণগুলো সমানুপাতিক, ত্রিভুজের কোণগুলো সাইনের সমানুপাতিক, ত্রিভুজের কোণগুলো সাইন আবার ত্রিভুজের বাহুর সমানুপাতিক হয়। আবার বলছি কথাটা, এখানে যতগুলো বল আছে প্রত্যেকটা বল এই ত্রিভুজের অ্যাঙ্গেলগুলোর সাইনের সমানুপাতিক। যেহেতু তারা অ্যাঙ্গেলের সাইনের সমানুপাতিক, সুতরাং অ্যাঙ্গেলের সাইনের সমানুপাতিক হওয়ার মানে হচ্ছে তারা এই ত্রিভুজের বাহুগুলোরও সমানুপাতিক হবে, কারণ বাহুগুলা অ্যাঙ্গেলের সাইনের সমানুপাতিক হয়। তার মানে এই যে ডাব্লিউ সেটা হবে এই রকম বরাবর। দেখো এই বরাবর যে বাহুটা আছে তার এই দিক বরাবর, ডাব্লিউ বরাবর যে বাহুটা তার আছে সেটা হচ্ছে এই বাহুটা, এই বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে আমি এভাবে বলতে পারি যে ডাব্লিউ বাই ওই বাহুটার দৈর্ঘ্য 2r প্লাস l স্কয়ার ইকুয়াল টু আর বাই এদিক বরাবর যে বাহুটা আছে সেটা হচ্ছে আর, ছোট হাতের আর, ইকুয়াল টু টি বাই এই বরাবর তার যে বাহুটা আছে, এই টি বরাবর কি বাহু, এই পুরো বাহুটা অর্থাৎ আর প্লাস এল।
এটা দিয়েই আমরা আমাদের অঙ্কটা করতে পারতাম চাইলে। অতএব t ইকুয়াল টু w ইন্টু r প্লাস l বাই নিচে রুট ওভার টুয়াইস আর এল প্লাস এল স্কোয়ার। ত্রিভুজের এই বাহুর উপপাদ্যটা দিয়েও আমরা চাইলে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি। আচ্ছা, একটা প্রবলেম একটু দেখা যাক, যে আমরা একটু আগে যেটা বললাম এটা আসলে ওইটাকে বলে যে বলের রম্ব ত্রিভুজ উপপাদ্য, যে এই বাহুগুলোর সাথে যদি সমানুপাতিক হয়, বলের মানগুলো যদি এই ত্রিভুজের বাহুগুলোর মানের সাথে সমানুপাতিক হয় তাহলে তারা ভারসাম্যে থাকে। উল্টা কথাটা সত্যি, যদি তারা ভারসাম্যে থাকে তাহলে বাহুগুলোর মানের সাথে সমানুপাতিক হবে। তো তাহলে আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এরকম যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি রশির দুইটি প্রান্ত এ ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দু এ ও বি তে আটকানো থাকে, বড় হাতের এ ও বি তে। এইরকম একটা এ আর এটা হতো বি। আচ্ছা, এই যে পুরো রশিটা, এই টোটাল রশিটার দৈর্ঘ্য হচ্ছে, টোটাল রশিটার দৈর্ঘ্য এল, এবং এর মধ্যে এটা এমন ভাবে একটা আংটাকে পি বল প্রয়োগ করে এমন ভাবে রাখা আছে, একটা আংটা যদি নরমালি ছেড়ে দেওয়া হতো তাহলে কি হতো, নরমালি ছেড়ে দিলে মাঝখানে ঝুলতে থাকতো। বাট এই আংটাটাকে আমরা এদিক বরাবর একটা বল দিয়েছি, যে কারণে সে এমন ভাবে ঝুলে আছে যে বি বরাবর ঠিক খারাপ ভাবে নিচের দিকে ঝুলে আছে। এদিক বরাবর এই আংটাটা এখানে ঝুলে আছে। আংটা নিজের একটা ওজন আছে নিঃসন্দেহে, যে ওজনটা নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ। আর এখানে আর যেসব বল কাজ করবে সেটা হচ্ছে টান। টান অবশ্যই সব জায়গায় সমান টান কাজ করবে, কারণ এখানে আমরা কোনো গিট দেই নাই। যদি গিট দিতাম তাহলে পুরো রশিটা টান টান হয়ে থাকতো না। সো টান ব্যাপারটা নিয়ে এর আগেও আমরা আমাদের গতিবিদ্যার ক্লাসটাতে হালকা বলেছিলাম। তো এখানেও কিছুটা বলা যেতে পারে যে এরকম যে একটা রশি যদি থাকে, সেই রশিটার উপরে এদিক থেকে ধরা যাক 4 নিউটন বল, একটা রশি যদি থাকে, যে রশিটার উপরে এদিকে 4 নিউটন বল এবং এদিকে 10 নিউটন বল দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? তাহলে যেটা দেখা যাবে, এইদিকে বরাবর 10 নিউটন বল দেখা যাচ্ছে, তাহলে যেটা হবে যে দেখা যাবে এইদিকে 6 নিউটন বল একটা পাওয়া যাচ্ছে। সো সেই 6 নিউটন বলটা যেটা লব্ধি বল হিসেবে কাজ করে, সেটা ওইদিকে এই পুরো বস্তুটাকে টেনে নিয়ে যাবে। এবং আরেকটা ঘটনা যেটা হবে যে এই 4 নিউটন এবং 4 নিউটন এরা দুজন পরস্পরকে নিউট্রাল করে দেবে, এবং যে নিউট্রালটা করবে তার কারণে পুরো তারটা টান টান হয়ে থাকবে। অর্থাৎ আমরা শুধুমাত্র 6 নিউটন বলটা নিয়ে সবসময় চিন্তা করি, এটা ঠিক না। কারণ সেটা বাদে যে 4 নিউটন দুই পাশে আছে, তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে এই তারটাকে সোজা করে রাখে। এটা বোঝা যাবে যদি আমরা এরকম করে চিন্তা করি যে 1000 নিউটন বল এদিকে দিলাম আর এদিকে 1006 নিউটন বল দিলাম। এখন এই সুতা যদি খুবই চিকন হয় তাহলে 1000 নিউটন বল সে সহ্য করতে আসলে পারবে না। ইনফ্যাক্ট এইটা তখন এটা কোনো কাজই করবে না, এটা দুই পাশে ছিঁড়ে যাবে। আমি যদি মাকড়সার সুতার কথা চিন্তা করি, এক পাশে 1000 নিউটন আর পাশে 1006 নিউটন বল দিলাম, তাহলে তার এক পাশে লব্ধি বল হবে 6 নিউটন। লব্ধি বল 6 নিউটন সেটা অনেক অল্প। বা আমি যদি এখানে আরো বলতাম যে এটা 1001 নিউটন, তাহলে 1 নিউটন বল অনেক অল্প। এইটা হয়তো মাকড়সার এটা সহ্য করতেও পারে, মাকড়সার সুতাটা। কিন্তু দুই পাশে 1000 আর 1 নিউটন যদি আমরা দেই, ইনফ্যাক্ট এই 1 নিউটন যদিও মাত্র লব্ধি বল, কিন্তু এই 1000 নিউটন বল দুই পাশে তারা সহ্য করতে আসলে পারবে না। অর্থাৎ এই 1000 নিউটন বল তারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাকে টান টান করে ধরে রাখছে। এখানে এটা হচ্ছে সেই টানটা। সো টানটা আসলে প্রতিটা মোমেন্টেই দুই পাশে সমানভাবে কাজ করে। এখানে যদি আমি কেটে দিই, তাহলে আমি যদি কেটে দিয়ে এটাকে টান টান করে ধরে রাখার চেষ্টা করি, আমাকে এই পয়েন্টে এদিকেও 1000 নিউটন বল দিতে হবে, এই পাশে এই পয়েন্টে এদিকে 1000 নিউটন বল দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টেই এদিকে 1000 এদিকে 1000 করে কাজ করছে। আমি যে কোনো এক পাশ থেকে যদি চিন্তা করি, এই পয়েন্টে যদি চিন্তা করি, এই পয়েন্টে চিন্তা করি যদি, তাহলে দেখো এদিকেও আমার 1000 নিউটন বল লাগছে, এদিকেও আমাকে 1000 নিউটন বল লাগবেই যদি এটাকে টান টান করে আমি ধরে রাখতে চাই। সো টান বল, যেটা টান বলটা, সেটা এদিক বরাবর যা এদিক বরাবর একই পরিমাণে কাজ করে এবং দুইটা বিপরীত দিকে আসলে। আচ্ছা, যাই হোক, তো তার মানে এই সেম পরিমাণে টান কিন্তু দুই পাশে কাজ করলো। এখন কথা হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, এই ডাব্লিউটাকে তাহলে সরাই ফেলি। আমি বলি যে এখানে আসলে টি মাইনাস ডাব্লিউ পরিমাণে বল এদিকে কাজ করছে, অথবা উল্টা করে বলি যে এইদিকে আসলে ডাব্লিউ মাইনাস টি পরিমাণে বল কাজ করছে। তাহলে এখানে এখন বেশ সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বল আমি দিয়েছি, ধরো টি বল। তাহলে জাস্ট দেখো যে এদিকে W মাইনাস টি বল কাজ করছে, এদিক বরাবর একটা অনুভূমিক বল পি কাজ করছে, এবং এদিক বরাবর টি বল কাজ করছে। তিনটা বল আছে, এরা তিনজন মিলে এদেরকে সাম্য অবস্থায় রেখেছে। তো এখন এই অবস্থায় টোটাল দৈর্ঘ্যটা যদি L হয়, আমি ধরে নিলাম যে এটুকু হচ্ছে x। আচ্ছা, আমি জাস্ট ইচ্ছে মতো ওই অংশটার মান আমি x ধরে নিলাম। তাহলে এই অংশটা নিঃসন্দেহে হবে L মাইনাস x। তাহলে আমরা কি বলতে পারি, এটুকু কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এই অংশটার দৈর্ঘ্য কত, এইটা দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য বলেই দেওয়া আছে। এটা হচ্ছে ছোট হাতের a দূরত্বে এরা দুজন আছে। তো এখন একটা ব্যাপার শিওর যে x স্কয়ার প্লাস l মাইনাস x স্কয়ার এটা যোগ করলে, নাকি সরি, এই দুটো যোগ করলে এটা সমান হবে। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস l মাইনাস x হোল স্কয়ার এটা যোগ করলে x স্কয়ার সমান। এখান থেকে হয়তো x এর মানটা আমরা পেয়ে যাব a এবং l এর মাধ্যমে। দেখা যাক কি আসে, l স্কয়ার
মাইনাস টু এক্স এল প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই দুটো যদি চলে যায় তাহলে যা থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়াল টু টু এক্স এল। অতএব এক্স এর মানটা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই টুয়াইস এল, এই জিনিসটা এখানে থাকবে। তাহলে আমরা এখন এক্স এর মানও জানি এবং সবকিছুরই মান এখান থেকে আপাতত জানা যায়। এখন আমরা যেটা আসলে বের করতে বলেছিল যে এই পি এর মান কত এবং টি এর মান কত, তো আমরা এখান থেকে খেয়াল করি এখন পি বাই এইদিক বরাবর যেটা কাজ করছে, অর্থাৎ এদিক বরাবর যে বাহুটা আছে এখানে সেটা পি বাই এইদিকে বরাবর কোন বাহু আছে এ, দ্যাট মিন্স পি বাই এ এটা ইকুয়াল টু এই টি বাই এইদিক বরাবর যেটা আছে টি বাই এক্স ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস টি বাই এদিক বরাবর যেটা আছে মিন্স এল মাইনাস এক্স। এটা কিন্তু ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা আসলে বের করে ফেলতে পারবো যে পি এর মান কত বা সবকিছুরই মান আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখান থেকে আগে টি এর মানটা বের করা যাক যে টি এর মানটা কত। টি বাই এক্স ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস টি বাই এল মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর মানটা তো জানি কত, একটু দেখি যে টি এল মাইনাস টি এক্স এটা ইকুয়াল টু এক্স ডাব্লিউ মাইনাস টি এক্স। বা TL equal to x to w বা t equal to এখান থেকে আসবে xw by l। আমরা জানি l এর মানটা কত, এটা আমরা জানি, x এর মান জানি, সরি x এর মানটা হচ্ছে a স্কয়ার প্লাস l স্কয়ার বাই টুয়াইস l ইনটু w, তার নিচে কিন্তু আরেকটা l এখানে ছিল, তো এখানে এল স্কয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে টি এর ভ্যালুটা আমরা তাহলে পেয়ে গেলাম। এটা হচ্ছে টানের মানটা, টান হচ্ছে এ স্কয়ার প্লাস এল স্কয়ার বাই টুয়াইস এল স্কয়ার। একটু আগে আমরা এক্স এর মানটা কিন্তু এখান থেকে বের করে রেখেছিলাম। টান যখন পেয়ে গেছি তখন আমরা এখান থেকে আসলে টান যখন জানি তখন এই জায়গা থেকে আলটিমেটলি আমরা পি এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো যে পি এর মানটা কত। এখান থেকে দেখা যাবে পি বাই এ ইকুয়াল টু টি বাই এক্স। পি এর মানটা এখানে বসিয়ে দেবো, এ এর মান আমরা জানি, এক্স এর মান জানি, সবগুলো বসিয়ে দিলে এখান থেকে পেয়ে যাওয়া যাবে যে পি এর মানটা এখানে কত আসবে। দেখা যাবে পি এর মানটা আসবে এ ডাব্লিউ বাই এল, এটা পাওয়া যাবে। এটা খুব সহজে পাওয়া যাবে। টি এর মানটা বসিয়ে দিতে হবে, এক্স এর মানটা বসিয়ে দিতে হবে। লামির উৎপাদ্য নিয়ে আরেকটু বলা যায় যে ধরা যাক এরকম একটা প্রবলেম যে তিনটা বল আছে যাদের মান হচ্ছে 3, 4 এবং 6। এই 3 নিউটন, 4 নিউটন এবং 6 নিউটন, এই 3 মানের তিনটা বল, এরা তিনজন মিলে ভারসাম্য তৈরি করে। প্রশ্ন হচ্ছে যদি ভারসাম্য তারা তৈরি করেই এই তিনটা সমতলীয় সমবিন্দু বল, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত করে, মানে 3 আর 4 এর মধ্যে অ্যাঙ্গেল কত, এই 4 আর 6 এর মধ্যে বা অ্যাঙ্গেল কত, এবং 6 বা 3 এর মধ্যে বা অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বের করতে হবে। তখন এটা অবশ্যই লক্ষ্য রাখা যায়, এটা দেখতে হবে যে অবশ্যই আমরা শিওর যে এরা প্রত্যেকটা অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। যেহেতু তারা ভারসাম্য রক্ষা করে লামির উৎপাদ্য অনুসারে এটা আমরা বলতেই পারি। বাট এটার থেকেও আরো সুন্দর করে চিন্তা করা যায়। আমরা যদি চিন্তা করি যে ধরা যাক এটা 3, এটা 4, এটা 6, আমরা এদেরকে দিয়ে অবশ্যই একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে এদেরকে সাজাতে পারবো, কারণ এদের তিনজনের লব্ধি হচ্ছে 0। তার মানে আমরা নিঃসন্দেহে এটাকে কোনো না কোনো ভাবে, হয়তো 3 কে এখানে রাখলাম, তারপরে এখান থেকে এটা দিলাম 4, এই হচ্ছে 3 এর পার্টটা, 4 এর পার্টটা এখানে এবং 6 এদিক বরাবর দিলাম। খেয়াল করে দেখো, এটাকে অবশ্যই আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু হিসাবে সাজাতেই পারবো। এখন আমরা যখন একটা ত্রিভুজের তিনটা বাহু হিসাবে এদেরকে সাজিয়ে ফেলেছি, এখন আমাদের কাজ কিন্তু খুব সিম্পল। এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজের কোনো ত্রিভুজের যদি তিনটা বাহু হয় 3, 4 এবং 6, তাহলে মধ্যবর্তী কোণগুলো কত হবে সেগুলো বের করা। যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, ধরলাম এটা হচ্ছে থিটা, তাহলে আমরা কোসাইন সূত্র থেকে জানি cos থিটা ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, অর্থাৎ বিপরীত বাহুটা এই পাশে থাকবে, 2 ইন্টু 3 ইন্টু 4, এটা কোসাইন সূত্র। এখান থেকে আমরা এখানকার cos থিটা পেয়ে যাব। যখনই cos থিটা পেয়ে যাব, আমরা থিটা কিন্তু এখান থেকে ঠিকই পেয়ে যাব। এখন একটা কথা আছে যে আমি তো থিটা না হয় পেয়ে গেলাম, কিন্তু থিটা পেলে সেটাই কি আসলে 3 এবং 4 এর মধ্যে অ্যাঙ্গেল হবে? কখনোই না। 3 এবং 4 এর মধ্যে অ্যাঙ্গেল আসলে থিটা হবে না। 3 এবং 4 এর মধ্যে অ্যাঙ্গেল হবে 180 মাইনাস থিটা। 180 থেকে কেন বাদ দিতে হবে? কারণ হচ্ছে আমরা জানি যে যখনই কোণ বের করতে হয়, কোণগুলোকে এমন ভাবে রাখতে হয় যেন সেগুলো একই বিন্দু থেকে বাইরের দিকে বের হচ্ছে বলে মনে হয়, বলগুলো একই বিন্দু থেকে বাইরের দিকে বের হচ্ছে বলে মনে হয়। যেমন এই বিন্দুতে এটা কিন্তু হয় নাই, কারণ এই পয়েন্টে
এই যে 3 মানের বলটা সেটা ঢুকতেছে, এন্টার করতেছে, আর এই 4টা এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমাদেরকে যেটা করতে হবে এই 3টাকে এই পাশে সরাই নিয়ে আসতে হবে, তাহলে এখন মনে হবে যে হ্যাঁ এটা 4 দিকে যাচ্ছে আর 3টা এই পাশে যাচ্ছে, অর্থাৎ এদের মাঝখানকার কোণ হবে 180 মাইনাস থিটা। এইবার ঠিক আছে যে এই বিন্দু থেকে দুইটাই বাইরের দিকে বের হচ্ছে বলে মনে হয়। বাইরের দিকে বের হওয়া এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বাইরের দিকে দুইটাই বের হচ্ছে বলে মনে হতে হবে। ওকে, ঠিক একইভাবে আমরা অন্য থিটাগুলো বের করে ফেলতে হবে। এই অ্যাঙ্গেলটা এটাও কোসাইন রুল দিয়ে বের করে ফেলতে পারবো, এবং তারপরে যেটা করতে হবে 180 থেকে আসলে সবগুলোই বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো যে এই তিনটার মধ্যবর্তী কোণ কত করে। আচ্ছা, এখন আমরা লামিনিয়া আর না বলি, বরং আমরা চলে যাই যে ভর্তি পরীক্ষার সময় আসলে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এই স্থিতিবিদ্যার মধ্যে। সেখানে আমাদেরকে মেইনলি যেটা নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে সমমুখী সমান্তরাল বল বা অসমমুখী সমান্তরাল বল এবং মোমেন্ট নিয়ে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে মোমেন্টের ধারণাগুলো আমরা বোঝাবো, তার আগে খুব সিম্পলি একটা প্রশ্ন করা যায়। ধরা যাক যে এই যে ডাস্টারটা, এই ডাস্টারটাকে আমি এখানে বরাবর এই ডাস্টারটার এই কোণায় আমি একটা বল দিলাম। কিরকম বল? বলটা মোটামুটি 10 নিউটন বল, আর এইখানে আরেকটা বল দিলাম মোটামুটি 15 নিউটন বল। এই দুইটা মাথায় কন্টিনিউয়াসলি উপরের দিকে 10 নিউটন এবং 15 নিউটন বল দেওয়া হচ্ছে, কন্টিনিউয়াসলি উপরের দিকে একই দিকেই বল দেওয়া হচ্ছে। আমরা যখন এটাকে মানে এইভাবে যদি বল দেই তাহলে এই ডাস্টারটার কি হবে, সেই ডাস্টারটা কোন দিকে যাবে এটা কি আইডিয়া করতে পারো? আমার কোয়েশ্চেনটা কিন্তু আবার বলছি আমি যে আমি এখানে বল দিচ্ছি 10 নিউটন আর এখানে দিচ্ছি 15 নিউটন। আমার কোয়েশ্চেন হচ্ছে এটার কি হবে, এর অবস্থাটা কি হবে? আচ্ছা, এখানে আমি যেহেতু অল্প বল দিচ্ছি, আস্তে ঠেলা মারছি, আর এখানে জোরে ঠেলা মারছি, কি হতে পারে? ওকে, ফার্স্ট টাইম আমাদের ওকে তোমাদেরকে কতগুলো অপশন দেওয়া যায়। ওকে, এটা এইভাবে সোজা এগিয়ে যাবে, এটা হচ্ছে অপশন 1। অপশন 2 হলো এটা এইভাবে ঘুরতে ঘুরতে আগাবে। অপশন 3, এটা এইভাবে ঘুরতে ঘুরতে এই সাইডে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত আগে বলি যে এই তিনটার মধ্যে কোনটা হতে পারে, কোনটা মানে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে মাঝখানেরটা। আচ্ছা, ইনফ্যাক্ট যদি বলো মাঝখানেরটা তাহলে ঝামেলা আছে। আসল উত্তর যেটা হবে সেটা তোমাদেরকে বলে ফেলি যে অ্যাকচুয়ালি যদি এরকম করে এখানে একটা ছোট বল আর এখানে বড় বল কন্টিনিউয়াসলি দিতেই থাকা হয় তাহলে যেটা হবে ঘটনাটা এরকম ঘটবে, ভিডিওটা দেখতে এরকম হবে অনেকটা। তার মানে প্রথমে একবার একটু বাঁকবে, বেঁকে সোজা হয়ে উপরের দিকে উঠে যাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এরকম হলো বা কিভাবে হলো, ওকে আমরা সেটা বলবো। তার আগে তোমাদেরকে সেই গুরুবিদ্যার কথা স্মরণ করে দিতে চাই। আমি বলেছিলাম দুইটা বল যদি একসাথে কাজ করে তাহলে লব্ধি সবসময় কাজ করে কোন বলটার কাছে বলো তো? বড় বলটার কাছে। ঠিক একইভাবে এখানে তাকাও যে এটা একটা ছোট বল, এটা আর একটা বড় বল। ওকে, এটা 5 নিউটন, এটা সাপোজ 12 নিউটন। এখন এই দুইটা বল যদি একসঙ্গে কাজ করে তাহলে লব্ধিটা কোথায় কাজ করবে? আমরা আগেই বলেছিলাম লব্ধি সবসময় বড় বলের কাছে কাজ করে, এই কথাটা এখানেও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জিনিসটাকে একটু বোঝা যাক আসলে যে আমরা এটা বলতে আসলে কি বোঝাচ্ছি। ধরা যাক একটা দাঁড়িপাল্লা আছে, সেই দাঁড়িপাল্লাটা এক পাশে তুমি ঝুলিয়েছো 5 নিউটন বল। আমরা এই পুরো জিনিসটাকে উল্টো করে চিন্তা করি। এই পাশে তুমি 5 নিউটন ওজন ঝুলিয়ে দিয়েছো বা 5 কেজি ওয়েট বললাম আমি, আর এই পাশে হয়তো আছে 12 কেজি ওয়েট। এখন আমি যদি মাঝখানে দাঁড়িপাল্লাটা ধরে থাকি, নিশ্চয়ই এই দাঁড়িপাল্লা নিশ্চয়ই মাঝখানে ব্যালেন্স হয়ে থাকবে না, নিশ্চয়ই যে পাশে ভারী আছে সেই পাশে পড়ে যাবে। তো এখন আমরা এতক্ষণ কি করেছিলাম? মাঝখানে ধরেছিলাম, কিন্তু যে কারণে এটা এই পাশে পড়ে গেছিল। তো এখন আমি যদি বলি যে এক কাজ করো, তুমি তোমার আঙুলটাকে সরাও, এমন ভাবে সরাও যেন এটা এখনো ব্যালেন্স হয়ে থাকে। তো ব্যালেন্স করতে হলে এই দিকে কিন্তু বেশি আছে, মাথায় রেখো। তাহলে তুমি তোমার আঙুলটাকে কোন পাশে সরাবা? তুমি যদি এখানে সরাই নিয়ে আসো তাহলে তো কখনো এটা ব্যালেন্স হবে না, কারণ দেখো তুমি যত এই পাশে সরাই নিয়ে আসবে এটা আরো এই পাশে পড়ে যাবে। সো তোমাকে যেটা করতে হবে আস্তে 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 তোমার আঙুলটাকে এই পাশে সরাতে হবে, এবং সরাতে সরাতে মোটামুটি এরকম একটা জায়গায় তুমি যখন যাবা তখন দেখবা দুইটা ব্যালেন্স হয়ে আছে। তার মানে এই পয়েন্টটাতেই আসলে এদের দুজনের বলটা একসাথে কাজ করছে। তার মানে এদের যে লব্ধিটা সেটা কাজ করছে এই জায়গায়। তুমি যেহেতু ব্যালেন্স করে রাখছো, তোমাকে মোট কত কেজি ওয়েট বল দিতে হবে এটা আইডিয়া করো। তোমার হাতে ওজন কত ফিল করবা, এখানে 5 কেজি এখানে 12 কেজি, মোট যে 17 কেজি ওজন সেটাই কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। তোমার কষ্ট কিন্তু 17 কেজি হবে, এখানে 5 কেজি আছে, এখানে 12 কেজি আছে, সবই তো তোমার হাতের উপরেই আছে। অর্থাৎ তোমার হাতের উপরে কিন্তু মোট 17 কেজি ভর থাকবে। তো এখন এই যে 17 কেজি ভর তোমার হাতে আছে, তার মানে এটাই হচ্ছে আমার টোটাল লব্ধিটা। আচ্ছা, তুমি যেটা করেছো আসলে এই পয়েন্টে তোমার আঙুল দিয়ে উপরের দিকে 17 কেজি ওয়েটের একটা বল দিয়েছো, যে কারণে এটা ব্যালেন্স হয়ে আছে। তার মানে অ্যাকচুয়ালি এদের দুজনের যদি কথা চিন্তা করা যায়, এদের লব্ধি বলটা আসলে কত ছিল? এদের লব্ধি বল ছিল 17, এবং সেটা ছিল এই জায়গায়। দ্যাট মিনস তুমি এটা দিয়ে কিন্তু ব্যালেন্স করে রেখেছো। এদের লব্ধিটা ছিল এখানে, এই 5 এবং 12 এর লব্ধি হচ্ছে 17, যেটা এখানে ছিল। তুমি তোমার আরেকটা 17 উপরের দিকে দিয়ে এটাকে ব্যালেন্স করে রেখেছো, অর্থাৎ এদের লব্ধি হবে এই জায়গায়। এবং খেয়াল করে দেখো কার কাছে? অবশ্যই বড় বলটার কাছে। এবং মোটামুটি এটা আইডিয়া করা যায়, তুমি দেখবা যে এখানে যখন 5 কেজি আর এখানে 10 কেজি, তোমাকে এমন ভাবে রাখতে হবে
এটা যেহেতু এটা ডাবল, তোমাকে এমনভাবে রাখতে হবে যেন এই জায়গার চেয়ে এই জায়গাটা ডাবল হয়, অর্থাৎ এই দুটার অনুপাতে সমান হতে হয়। আমি যদি বলি এটাকে এ, এটাকে বি, এটাকে সি, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এসি বাই বিসি এটা হবে এই 10/5, বা এটা থেকে আমরা শেষ পর্যন্ত বলি পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এই সাধারণ জিনিসগুলো এর আগে আমরা পড়েছি। আচ্ছা, তো এখন এই কথাটাকেই আমরা আরো নতুন করে দেখবো, ওকে আমরা দেখতে শিখবো। তার আগে আরেকটা জিনিস একটু বলে ফেলা যায়, যদি এরকম বল না হয়ে বিষমমুখী হতো, অর্থাৎ এখানে মনে করো 5 কেজি ওজন আছে, আর এই জায়গায় 2 কেজি ওয়েটের একটা ওজন না, একটা বেলুন রাখা হয়েছে। দেখো এই লাঠিটা এরকম দেখার চেষ্টা করো যে এটা একটা লাঠি, এই লাঠিটার এই পাশে একটা ওজন ঝুলানো আছে, কত কেজি? 5 কেজি ওজন মনে করো এখানে ঝুলানো আছে। আর লাঠিটার এই সাইডে একটা ওই যে আকাশে বেলুন ওরা যেগুলো উড়ে যায়, সেই ধরনের বেলুনগুলো একটু রেখে দেওয়া আছে, অর্থাৎ এটা এটাকে টানতেছে। তাহলে নিশ্চয়ই এটা ব্যালেন্স হয়ে থাকবে না। কেমন হবে? এটা এদিকে টানছে, এই মাথা এদিকে নিচের দিকে পড়ছে, সো এটা এরকম করে ঘুরে যাবে। বা তুমি চাচ্ছ ব্যালেন্স করতে, এখন ব্যালেন্স করতে গেলে তোমাকে কোথায় আঙুল দিতে হবে খেয়াল করো। নিশ্চয়ই তুমি যদি এরকম করে ব্যালেন্স করার চেষ্টা করো যে ওকে আমি এক কাজ করি, আমি মাঝখানে কোথাও ধরি, তুমি যদি এখানকার কোনো মাঝখানে ধরো, তুমি কখনোই ব্যালেন্স করতে পারবে না। খেয়াল করে দেখো, এখানে মাঝখানে ধরলেও এটা এভাবে হেলে যাবে, এখানে মাঝখানে ধরলেও হেলে যাবে। তাহলে কোথায় ধরলে তুমি ব্যালেন্স করতে পারবা? ব্যালেন্স করতে হলে তুমি এইখান থেকে এখানে এইটুকের ভিতরে কোথাও ধরলে তুমি ব্যালেন্স করতে পারবা না, তোমাকে ধরতে হবে এই জায়গাটার বাইরে। অর্থাৎ লাঠিটাকে মনে করো একটু যদি বড় হতো লাঠিটা, তাহলে তুমি যদি এইখানে গিয়ে প্রেশারটা দাও, এই জায়গায় দেখো বাইরের দিকে কিন্তু এটা এই লাঠিটুকু এতখানি ছিল, তার বাইরের যে অংশ সেখানে তুমি যদি এরকম বড় বড় একটা হেলান দাও, তাহলে এদিকে টানছে উপর থেকে 2, আর তুমি এই পাশ থেকে আর ঠেলা দিবা 3-এর, তখন শেষ পর্যন্ত এই 5 কেজিটাকে সে ব্যালেন্স করতে পারবে। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, এর বাইরে কোথাও একটা বল দিতে হবে, এবং সেটা কোথায়, কোন দিকের বাইরে? মানে এটা তো বাইরে, তো এদিকেও আছে ওইদিকেও আছে। নিঃসন্দেহে আমরা আগেকার মতোই আবার চিন্তা করবো। আমরা আগেই বলেছিলাম যে লব্ধি সবসময় কাজ করে বড় বলের কাছে। দেখো এটা 5, এর কাছেই লব্ধিটা কাজ করবে। ওকে, এবার তোমাদেরকে একটা জিনিস একটু বলা যাক। ধরো এরকম আছে, একটু আগে যেরকম সিস্টেম ছিল সেই জায়গায়, এই যে এটা হচ্ছে পি, এটা হলো কিউ, কিংবা এটা হচ্ছে 5, এটা 10, এরকম বললাম। আমি এখন যেটা করলাম, দুইটার ভ্যালুই 2 করে বাড়িয়ে দিলাম। আগে লব্ধি ছিল এই পজিশনে, আমার প্রশ্ন হচ্ছে এখন লব্ধিটা কোন দিকে যাবে? আমার কোয়েশ্চেন হচ্ছে আমি দুইটাকেই 2 করে বাড়িয়ে দিয়েছি। দেখো এখানে হিসাবটা পুরোপুরি অনুপাতের হিসাব। আগে 10:5 ছিল, এখন 10 + 2 = 5 + 7 2 হয়ে গেছে, অর্থাৎ এখন 12:7 হয়ে গেছে। তো এখন এই পয়েন্টটা কোন দিকে সরে যাবে? আচ্ছা, এটা নরমালি এখান থেকে অনুপাতের হিসাব দিয়ে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, আগে ছিল অর্ধেক, এখন যেটা হয়েছে সেটা আসলে ডাবল না, সো এখন অনুপাতটা একটু কমে গেছে, এইদিকে হয়তো সরে আসবে, এরকম কিছু একটা আইডিয়া করা যায়। বাট জিনিসটাকে আমরা নর্মালি বোঝার চেষ্টা করি, খুব ইজিলি এটাকে সেন্স করা যায়। আমরা তো এভাবে চিন্তা করো যে একটা লোকের কাছে আছে 5 টাকা, আর একটা লোকের কাছে 5 কোটি টাকা। তুমি যেটা করলা, দুইজনকেই 2 টাকা দিলা। একজনের কাছে 5 টাকা, একজনের কাছে 5 কোটি টাকা। দুজনের কাছে যদি 2 টাকা দাও, কে মনে করবে সে অনেক টাকা পাইছে? যার কাছে 10 কোটি টাকা ছিল সে, 5 কোটি টাকা ছিল সে, নাকি যার কাছে 5 টাকা ছিল? যার কাছে 5 টাকা ছিল সে ভাববে যে হ্যাঁ আমি বেশ অনেক টাকা পাইছি, 5 টাকা ছিল, আমার আসলে 2 টাকা হয়ে 7 টাকা হয়েছে। যার কাছে 5 কোটি টাকা ছিল তার কাছে এটা কিছু মনেই হবে না। অর্থাৎ যার কাছে ছোট ছিল, ছোট বলটা যার যেখানে ছিল, সেখানে তুমি যদি কিছু অ্যাড করো, সেটা তার কাছে আরো বেশি মনে হয়, তার কাছে আনুপাতিকভাবে সেটার মান বেশি। অর্থাৎ এই জায়গায় খেয়াল করো যে 5-একে তুমি 2 টাকা দেওয়ার মানে আর 10-কে 2 টাকা দেওয়া এদের সেম জিনিস না। যার কাছে 5 টাকা ছিল সে 2 টাকা পেলে আরো বেশি খুশি হবে। অর্থাৎ এখানে আনুপাতিকভাবে বেড়েছে আসলে এই বলটা। দ্যাট মিনস আমরা আগে বলেছিলাম লব্ধি সবসময় বড় বলের দিকে থাকে, সো এই বলটা যেহেতু একটু বেড়ে গেছে, তাহলে লব্ধিটা এইদিকে একটু সরে আসবে। আচ্ছা, এটা দিয়ে মোটামুটি সেন্স করা যায়। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা এখন বলি একটু যে আমরা ইনফ্যাক্ট এই জায়গায় এই ধরনের জিনিসগুলো নিয়ে খুব বেশি কাজ করবো না। আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করবো আসলে সেটা হচ্ছে মোমেন্ট। আমরা ওটা নিয়ে বেশি আগাবো না, কারণ মোমেন্ট জানলে আসলে ওইগুলো সব কিছুই জানা যায় একসাথে। মোমেন্ট জিনিসটা কি? আচ্ছা, মোমেন্ট ইনফ্যাক্ট মোমেন্ট নিয়ে আমরা আগেই পড়েছি ফিজিক্সের মধ্যে, টর্ক যখন আমরা পড়েছিলাম সেখানেই আসলে এই ব্যাপারটা আমরা দেখেছিলাম আসলে। ওকে, খেয়াল করো, ধরা যাক এটা হচ্ছে একটা দরজা, এটা একটা দরজা। এই দরজাটাতে আমরা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবো, অর্থাৎ এটাকে ঘোরানোর চেষ্টা করবো। কার সাপেক্ষে? যখনই কোনো জিনিস ঘোরে, এটা কারোর চারপাশে ঘোরে, এটা মাথার মধ্যে রাখবে, একটা ঘূর্ণন অক্ষের ব্যাপার সেখানে আছে। ওকে, ধরো এই যে দরজাটা সেটা ঘুরতেছে কার চারপাশে?
এই পয়েন্টটা, এই যে দাগটা, এই দাগের চারপাশে এই দরজাটা ঘুরতেছে। এখন তুমি খেয়াল করো, এই যে দরজাটা, সাপোজ এটা হচ্ছে এই চারপাশে ঘুরছে এই দরজাটা, এটাকে আমি যদি এইখানে আঘাত করি, ঠেলা দিলাম আস্তে করে, যে পরিমাণে ঘুরবে, খেয়াল করো একই পরিমাণ ঠেলা যদি আমি বাইরের দিকে দিই, সেটা আরো অনেক বেশি দ্রুত ঘুরে যায়। সেম ঠেলা কিন্তু আমি এখানে দিয়েছি, একটুকু ধাক্কা, এই ধাক্কা, দেখো এটা অনেক বেশি জোরে মনে হয়। অর্থাৎ আমি যত বাইরের দিকে দেবো তার ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে দরজা খোলার সময়। এই কারণে দরজার হাতলটা থাকে, দরজার এটা থাকে একদম বাইরের দিকে। তুমি একদম ভেতর দিকে দিয়ে দরজা খোলার চেষ্টা করে দেখো, দেখবে অনেক বেশি কষ্ট হবে। সো যত বাইরের দিকে আমি দেবো, যত বাইরের দিকে আঘাত করব, তত বেশি সহজে এই দরজাটাকে ঘোরানো যাবে। তার মানে এই জিনিসটা ডিপেন্ড করছে এই দূরত্বের উপরে, আমরা যেটাকে নাম দিলাম আর। এই যে ঘূর্ণন প্রবণতা, এই ঘূর্ণন প্রবণতা এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে আমরা খেয়াল করি। আর যত বেশি হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে দূরত্ব যত বেশি হবে, তত সহজে ঘোরানো যাবে। নাম্বার 2, খুব সিম্পল কথা, যত জোরে মারবো তত বেশি ঘুরবে। আস্তে যদি মারি আস্তে ঘুরবে, আস্তে মারলাম আস্তে ঘুরলো, জোরে মারলে জোরে ঘুরবে, সিম্পল কথা। সো এটা ডিপেন্ড করে এফ এর উপরে, এটা আর এর উপর ডিপেন্ড করে। এফ হচ্ছে ফোর্স, বলটার উপর ডিপেন্ড করে। আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তুমি কি অ্যাঙ্গেলে মারছো। খেয়াল করে দেখো, আমি যদি এই জিনিসটাকে একদম এইভাবে মারি, যেভাবে ঘুরবে, যদি এইভাবে মারি তাহলে যেভাবে ঘুরবে, আর যদি এরকম করে মারি বাঁকা করে, এটা কি একই পরিমাণে ঘুরবে? মোটেও না। বাঁকা করে মারলে কিন্তু এভাবে ঘুরবে না। আমি যদি এইভাবে মারি, এইখান থেকে দরজা একদম সোজাসুজি বরাবর টান দিলাম বিশাল জোরে, এরকম করলে কি দরজা ঘুরবে না। আবার যদি এখান থেকে জোরে ঠেলা দেওয়া যায় এরকম করে, তাহলেও ঘুরবে না। খেয়াল করে দেখো, আমি যখন এরকম বরাবর, অর্থাৎ এই দরজা বরাবরই একদম সোজা এই বরাবর বল দিয়েছি 0 ডিগ্রিতে, তখন কিছুই পাওয়া যায় না। 0-তে এর মান ইফেক্ট 0। আর সবচেয়ে বেশি কখন পাওয়া গেছে? যখন এই দরজার সাথে লম্বভাবে আমি বল দিয়েছি, অর্থাৎ 90-তে ম্যাক্সিমাম। তাহলে এইরকম কে আছে যে 0-তে 0 ডিগ্রিতে 0 হয়ে যায় আর 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়? এরকম লোক হচ্ছে সাইন থিটা। অর্থাৎ এখানে সাইন থিটার একটা ব্যাপার আছে, যে এই যে এখানে যে অ্যাঙ্গেলে তুমি মারবে তার সাইনের সাথে ব্যাপারটা রিলেটেড, অর্থাৎ ঘূর্ণন প্রবণতাটা সাইন থিটার উপরেও ডিপেন্ড করে। তাহলে যেগুলোর উপর ডিপেন্ড করলো সেগুলো কি কি? আর, এফ এবং সাইন থিটা, এই তিনটার উপরে জিনিসটা ডিপেন্ড করে। এখন এটাকে আরো সুন্দর করে একটু বলা যায় যে আর, এফ, সাইন থিটা ব্যাপারটা কিরকম। ওকে, এটা যদি আর হয়, আর আমি যদি এরকম ভাবে মারি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এটাও হবে থিটা। খেয়াল করে দেখো, আমি যদি এখান থেকে একটা লম্ব টেনে নিই, যেটাকে নাম দেই ডি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আর মনে রেখো, এটা হচ্ছে এফ বলটা। তাহলে খেয়াল করো, ডি বাই আর এটা হচ্ছে সাইন থিটা, ডি বাই আর হচ্ছে সাইন থিটা, দ্যাট মিন্স ডি হবে আর সাইন থিটা। তার মানে এই যে ঘূর্ণন প্রবণতাটা, এটা দেখো এফ ইন্টু, এখানে ছিল আর সাইন থিটা, আর সাইন থিটার বদলে আমরা লিখতে পারি এফ ইন্টু ডি। ডি কি জিনিস? ডি হচ্ছে লম্ব দূরত্ব। তার মানে আমরা শেষ পর্যন্ত যেটা পেলাম, বল ইন্টু ঘূর্ণন বিন্দু থেকে বলের, ঘূর্ণন বিন্দু থেকে বলের লম্ব দূরত্ব। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, এটাই শেষ পর্যন্ত আমাদের ফর্মুলা দাঁড়ালো। এবং এই ফর্মুলাটাকে আমরা বলি, আসলে এই জিনিসটাকে আমরা বলি মোমেন্ট। এটাকেই টর্ক বলে, বলের মোমেন্ট হচ্ছে এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে বলের মোমেন্ট। ওকে, তাহলে মোমেন্ট কি দাঁড়ালো? বল ইন্টু লম্ব দূরত্ব। মাথার মধ্যে রেখো, আমাদের বল এবং লম্ব দূরত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, যেহেতু এই জিনিসটা সবসময় কাজে লাগবে। এটা তুমি যখন জানো তখন অনেক কিছু তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার মনে হবে। দেখো, তুমি জানো যে ওকে, তাহলে এটা যদি এটা বল হয়, আর এটা যদি এরকম হয় যে এটার নাম দিলাম পি, এটার নাম কিউ, আর এখানে তার লব্ধি কাজ করছে, সাপোজ লব্ধিটা হচ্ছে আর। এবার তোমাদেরকে মনে করে দিই লব্ধি কি জিনিস ছিল। লব্ধি হচ্ছে সেই জিনিস সবার পরিবর্তে যে একাই কাজ করে, অর্থাৎ সবার ইফেক্ট সে একাই দেবে। সবাইকে সরাই দিয়ে তাকে একা রাখলে সেম জিনিসটা পাওয়া যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ধারণা, যে লব্ধির কাজ হচ্ছে সবার পরিবর্তে সে একাই ওই কাজটা করতে পারে। যেমন এখানে আমরা ভেরিকরণের উপপাদ্য যেটা পাই, সেটা হচ্ছে এরকম, যে যদি কোনো একটা বিন্দুর চারপাশে সবগুলো বলের মোমেন্ট নেওয়া যায়, তাহলে সেটা হবে ওই বিন্দুর চারপাশে লব্ধির মোমেন্টের সমান। এটা কিন্তু খুব সিম্পল আইডিয়া। আমাদের লব্ধির আইডিয়াটাই এটা, লব্ধি এই কাজই এইটা, সবার পরিবর্তে সে একা কাজ করবে। অর্থাৎ মোমেন্টের ক্ষেত্রেও সবগুলো বলের মোমেন্টের যোগফল এটা পাওয়া যাবে লব্ধির একার মোমেন্টের সমান। তাহলে এখন আমরা দেখি যে এখানে, তাহলে দেখো যে কোনো বিন্দুর চারপাশে এদের এই বলগুলোর লব্ধির, এই বলগুলোর মোমেন্ট নিঃসন্দেহে লব্ধির মোমেন্টের সমান হবে। তো আমরা এক কাজ করি, লব্ধি যেখানে দাঁড়িয়ে আছে সেই পয়েন্টটা নিয়ে আমরা চিন্তা করি।
এই পয়েন্টটা নিয়ে যদি আমরা চিন্তা করি তখন খেয়াল করো সবগুলো বলের মোমেন্ট কত হয় আগে। ওকে, একটা ব্যাপার আগে বলে নেওয়া হয়নি যে মোমেন্ট দুই রকম হতে পারে, পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট। পজিটিভ কখন হবে? যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। কিরকম? ধরা যাক এই একটা বিন্দুটা এবং এখানে হচ্ছে আমাদের বলটা, এটা যদি বিন্দু হয় আর এটা যদি বল হয়, তখন এখান থেকে খেয়াল করে দেখো যে আমি যদি একটা দাগ, কাল্পনিকভাবে একটা দাগ এখানে চিন্তা করি, মনে করো এটাই হচ্ছে সেই লাঠিটা, আমাদের সেই দরজাটা, মনে করো এটা সেই দরজাটা ঘুরবে এটা চারপাশে, এই দাগটা আমরা নিজেরা মনে মনে টেনে নিয়েছি। এখন তুমি যদি এই বরাবর একটা বল দাও, তাহলে এই লাঠিটা কোন দিকে ঘুরবে? এদিক বরাবর বল দিলে, সোজা বল দিচ্ছি আমি কিন্তু ওইদিকে, তো লাইনটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন আমরা এটাকে বলি যে এটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট। আর যদি এরকম হতো, এটা আছে এইদিকে, এটা এই বরাবর আসছে, তখন কি হতো? তখন তুমি নর্মালি দেখবা এটা আসলে তখনই দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হবে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক মুভমেন্ট হবে এটা, কারণ ঘড়ি কাঁটার দিকে ঘুরছে এটা। আরেকভাবে বলা যায় যে তুমি বলের উপর দিয়ে যদি হাঁটো, বলের উপর দিয়ে তুমি হাঁটবা, এই বলের দিক বরাবর তুমি যদি হাঁটো, তোমার হাতের বাম পাশে যদি বিন্দুটা থাকে তখন পজিটিভ। দেখো আমি যখন বলের দিক বরাবর হাঁটছি, এই যে আমি বলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এই যে এখান দিয়ে বলের উপর দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, আর সময় দেখলাম যে এই দিকে হচ্ছে আমার বিন্দুটা, খেয়াল করছো যে বাম দিকে বিন্দু যদি থাকে তাহলে পজিটিভ। আচ্ছা, এইভাবে চিন্তা করা যায়। তো এখন আসো তাহলে আমরা এখানে দেখি, নিঃসন্দেহে এই জায়গায় সি এর চারপাশে আমি মোমেন্ট নিচ্ছি, নিঃসন্দেহে সবার মোমেন্টের যোগফল হবে লব্ধির মোমেন্টের সমান। তাহলে সি বিন্দুর চারপাশে কি হবে? সি বিন্দুর চারপাশে এই দুটো বলের মোমেন্ট, ওকে দেখি পি বলের মোমেন্ট হবে বল ইন্টু লম্ব দূরত্ব পি ইন্টু এসি, সি থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে এসি। খেয়াল করে দেখো এটা ঘড়ি কাঁটার বিপরীতে আছে, এইদিকে ঘুরছে, সো এটা পজিটিভ, ঠিক আছে। প্লাস এই বলটা প্লাস কিউ ইন্টু বিসি, এটা কিন্তু মাইনাস, খেয়াল করে দেখো আসলে কেন মাইনাস, কারণ ঘড়ি কাঁটার দিকে, এটা ইকুয়াল টু আর ইন্টু সি থেকে সি এর লম্ব দূরত্ব 0, দ্যাট মিন্স তার মানে ডান পাশে কিন্তু 0ই হয়ে যাচ্ছে। লব্ধির চারপাশে, নিজের চারপাশে নিজের মানে মোমেন্ট কত হবে? এটা 0ই হবে সবসময়, কারণ ওখান থেকে তো লম্ব দূরত্ব 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে নাই। তার মানে লব্ধির উপরে যদি আমি দাঁড়িয়ে থাকি, খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমি যদি লব্ধির উপর দাঁড়িয়ে থাকি, আমার চারপাশে সবগুলা বলের মোমেন্টের যোগফল হবে 0 নিঃসন্দেহে, কারণ সবগুলা বলের মোমেন্টের যোগফল আমার মোমেন্টের সমান, নিজের মোমেন্টের, কিন্তু নিজের মোমেন্ট কি এখানে 0, কারণ আমি নিজে লব্ধির উপর দাঁড়িয়ে আছি। সবগুলা বলের মোমেন্টের যোগফল লব্ধির মোমেন্টের সমান হবে, কিন্তু লব্ধির মোমেন্ট নিজেই 0, তার মানে সবগুলা বলের মোমেন্টের যোগফল হবে 0। দেখো এখানে সেই ঘটনাটাই ঘটছে, অর্থাৎ সেখান থেকে আমি পাবো পি ইন্টু এসি করবো কিউ ইন্টু বিসি, এটা আমরা আগেই জানতাম। সেই জিনিসটা আমরা দেখালাম যে এটা মোমেন্ট দিয়ে খুব ইজিলি চিন্তা করা যায়। ইনফ্যাক্ট মোমেন্ট দিয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে মাত্র দুইটা বল নিয়ে কাজ করেছি আমরা, বাট মোমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন কোটি কোটি বল যেখানে থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা তখন যে কোনো বিন্দুর চারপাশে আমরা চাইলে মোমেন্ট দিতে পারি। আচ্ছা ভাই, আমরা কি এখানে এটার চারপাশে মোমেন্ট দিতে পারতাম? অবশ্যই পারতাম। এখান থেকে ইচ্ছা মতো যে কোনো বিন্দুর চারপাশে তুমি চাইলে মোমেন্ট দিতে পারবা, তাহলে এখানে আর এবং কিউ এর মধ্যেও তুমি রিলেশন বের করতে পারবা, অনেক কিছু এখান থেকে শেষ পর্যন্ত পাওয়া যাবে। আমরা যদি এ বিন্দুর চারপাশে এখানে মোমেন্ট নিতাম, তাহলে খেয়াল করে দেখো যে এ বিন্দুর চারপাশে সবার মোমেন্টের যোগফল তখন কি পাওয়া যেত? আসলে নিঃসন্দেহে যেটা পাওয়া যেত সেটা এরকম, এ বিন্দুর চারপাশে পি বলের মোমেন্ট পি ইন্টু 0, এ বিন্দুর চারপাশে কিউ বলের মোমেন্ট কিউ ইন্টু এ বি, মাইনাস কেন করলাম বুঝতে পারছো? দেখো ঘড়ি কাঁটার দিকে, এটা ইকুয়াল টু মাইনাস আর ইন্টু এসি এর সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো কিউ ইন্টু এ বি এটা আর ইন্টু এসি এর সমান। এটা আসলেই সত্যি কথা, এখানে কোনো ভুল নেই। আমরা এখান থেকে আর এর মানটাও চিন্তা করে বের করে ফেলতে পারবো, ইনফ্যাক্ট আর এর মানটা পি প্লাস কিউ হবে, এটা এখান থেকে প্রমাণ করা যেতে পারে। ওকে, এসো এবারে আমরা এখন আমরা কয়েকটা অঙ্ক নিয়ে একটু চিন্তা করতে পারবো, যে ছোট ছোট কিছু অঙ্ক নিয়ে। আচ্ছা, একটা প্রবলেম যেটা হচ্ছে ভর কেন্দ্র সংক্রান্ত অঙ্ক, এটা বুয়েটের ভর্তি পরীক্ষা একসময় অনেক আসতো। প্রশ্নটা ছিল এরকম যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত না, চাকতি আছে, গোলাকার বৃত্তাকার একটা চাকতি, তার থেকে একটা বর্গাকৃতি অংশ কেটে ফেলা হয়েছে, পুরোটা বৃত্তাকার, তার থেকে এরকম বর্গ, এটা একটা বর্গের মতো চিন্তা করো, আমার ছবিটা ভালো হয় না দেখতে। ওকে, বর্গের মতো একটা অংশ, যেই বর্গের একটা কর্ণের প্রান্তবিন্দু আছে কেন্দ্রে এবং কর্ণের আরেকটা প্রান্তবিন্দু আছে পরিধির উপরে, এরকম একটা বর্গ অংশ কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়া হলে তার ভর কেন্দ্রটা কতখানি সরে যাবে এটা। তো আগেই বলি ভর কেন্দ্র জিনিসটা কি। ভর কেন্দ্র হচ্ছে একটা বস্তু সেই বিন্দু যেখানে তার সমস্ত বলগুলা কাজ করে, এভাবে চিন্তা করা যায়। মানে এরকম করে বলি, যদি আমরা ভার কেন্দ্র দিয়ে চিন্তা করি,
খেয়াল করো যে এটা যদি একটা চাকতি হয়, এটা একটা চাকতি সাপোজ, এই চাকতিটা, এই যে উদ্ভাস লেখা আছে এখানে, যে এই যে উদ্ভাস লেখাটা, এইটাকে একটা চাকতি চিন্তা করো, এই চাকতিটা, এই যে চাকতিটা, তার প্রত্যেকটা বিন্দু, এই চাকতি ধরে এরকম করে আছে, এই বিন্দুটা নিঃসন্দেহে একটা ওজন আছে যেটা কাজ করছে নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। পাশের যে বিন্দুটা সেটাও কিন্তু এদিকেই কাজ করছে। অর্থাৎ এই দুটা মিলে আমরা একটা সমমুখী সমান্তরাল বল চিন্তা করতে পারি যে ওকে এই বলটা এইটা এরকম, এটা এরকম, অর্থাৎ এদের লব্ধিটা কোথায় কাজ করবে? মাঝখানে। চিন্তা করো তার পাশে আরেকটা বিন্দু আছে, তার সাথেও যদি এখন লব্ধি চিন্তা করি সেটা এরকম ভাবে হবে, তার জন্য লব্ধি পাওয়া যাবে মাঝখানে। তার সঙ্গে আরেকটা বিন্দু নিলাম, তার লব্ধি হবে এখানে। এমন করে করে দুটা সবগুলা বিন্দু যখন আমি লব্ধি নেব, দেখবো সবগুলা লব্ধি যেই পয়েন্টে কাজ করছে সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, এবং এটাকেই আমরা বলি ভর কেন্দ্র। যে সবগুলো পয়েন্টের লব্ধি যেই পয়েন্টে কাজ করছে, সবার ওজন আসলে যেই বিন্দুতে কাজ করছে ওইটাকে বলা হয় আসলে ভার কেন্দ্র। আসলে এটাকে বলে ভার কেন্দ্র, যেখানে তার ওজনগুলো কাজ করছে। আচ্ছা, ভর কেন্দ্রের মধ্যে সামান্য ঝামেলা আছে। আপাতত পৃথিবীতে যখন আমরা চিন্তা করবো পৃথিবীর কোনো বিন্দু নিয়ে, তখন আপাতত আমরা ভর কেন্দ্র নিয়ে আলাদা করবো না, দুইটা সেম জিনিস। আপাতত আমরা এখানে এই ঝামেলাটা না দিতে। ওকে, এবার দেখো, সো এখানে একটা বৃত্তের ভর কেন্দ্র কোথায় হয় এটা আমরা জানি, একদম মাঝখানে। একটা বর্গের ভর কেন্দ্র কোথায় হয় এটাও আইডিয়া করা যায়, এটাও একদম মাঝখানে। কিন্তু যখন একটা বৃত্তাকার চাকতি থেকে এইরকম বর্গের অংশটা কেটে ফেলে দেওয়া হবে, তখন এটা যে কোথায় যাবে সেটা দুম করে বলা যায় না। তো আগে বলে রাখি যে এই বৃত্তটা ব্যাস দেওয়া ছিল এ। কোশ্চেন হচ্ছে ভর কেন্দ্র কতটুকু সরবে। আচ্ছা, তো এক কাজ করা যাক, আমি একটা ছবি আঁকি, যে ছবিটা দেখলে হয়তো অনেক কিছু আইডিয়া করা যাবে। আমি আশা করি এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে পুরা বৃত্তটা, এটা ইকুয়াল টু, এখানে হচ্ছে এই অংশটুকু নাই, বৃত্তের এই অংশটা নাই, আর এটা হচ্ছে মানে এই যে বাকি অংশটা, সেই ফাঁকা পার্টটা আর কি। তাহলে দেখো এই দুইটা যোগ করলে এই অংশটা পাওয়া যায়, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা ধরি একক ক্ষেত্রফলের ওজন W। খেয়াল করে দেখো এটা সব জায়গাতে কিন্তু সেম হবে। একক ক্ষেত্রফলের ওজন এটা এখানেও যা হবে, এখানেও তাই, এখানেও তাই, কারণ এই ম্যাটেরিয়াল তো সেম। সো একক ক্ষেত্রফলের ওজন সব জায়গাতে সেম হবে। তার মানে এখন মোট ওজন বের করতে হলে আমাকে এটাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে। তো সেটা যদি করতে হয় তার আগেও কিছু কথা বলা দরকার আছে। দেখো এই পুরাটা হচ্ছে এই দুটা যোগফল, এটা তোমরা খেয়াল করেছো, তাই না? আচ্ছা, এই পয়েন্টটাকে একটা নাম দেওয়া যাক। ধরো এইটা হচ্ছে ও, এই সেই ও, আর এই পয়েন্টটা মনে করো এ, এখানে মনে করো সেটা এর মতো এরকম। ইনফ্যাক্ট নতুন যে লব্ধিটা হবে সেটা এদিকে সরে যাবে, ধরা যাক বি একটা বিন্দুতে। আমাদের টার্গেট হচ্ছে ও বি এর মান বের করা, কতখানি সরে গেছে। এই যে এখান থেকে আমি যে এই অংশটা কেটে ফেললাম, এর ফলে কতটুকু সরে গেল ভর কেন্দ্রটা, সেই জিনিসটা। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ও বি এর মান বের করা। এসো জিনিসটাকে আরেকবার আমরা একটু একই জায়গায় এবার আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে ও, এটা হলো সেই এ বিন্দুটা, এটা হলো বি। খেয়াল করে দেখো আমরা একটু আগে যে ছবিটা এঁকেছিলাম সেখানে পুরো বৃত্তটা যেটা ছিল, ধরো পুরো বৃত্তটা ধরলাম তার ওজন হচ্ছে এই ডাব্লিউ ফুল, আর এই যে দুইটা, অর্থাৎ এটা কোন অংশটা জানো? এটা হচ্ছে মাঝখানের এই বৃত্তাকার এই বর্গাকার যে চাকতিটা আছে, বর্গাকার অংশটা, ওইটুকু বাদ দিয়ে বাকি যে পার্টটা ছিল সেইটার যে অংশটা, অর্থাৎ বি। আমার টার্গেট কিন্তু ও বি এর মান বের করা, এটা মাথার মধ্যে রেখো।
তাহলে এক কাজ করি, এটাকে W1 নাম দিই, এটাকে W2 নাম দিই, আর এটা হচ্ছে টোটাল W। আর ওইটা ছিল যা ওই যে একক ব্যাসার্ধের একক ক্ষেত্রফলে, ওইটাকে ছোট হাতের W আমি নাম দিই, সেগুলো সব বড় হাতের। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে নিঃসন্দেহে W1 যেটা, মনে করে দেখো এই ছবিটার কথা, এইটা প্লাস এইটা, এই দুটো মিলেই কিন্তু পুরোটা হয়েছিল। এটার জন্য ছিল W1 আর এটা ছিল W2, এটা হচ্ছে টোটাল Wটা। তাহলে W1 এবং W2 এদের লব্ধি কিন্তু W, এটা বোঝার চেষ্টা করো আগে যে W1 এবং W2 এদের লব্ধি হচ্ছে W। এখন এই জায়গায় এই ছবিটা আর এই ছবিটা একেবারে সেমই, আসলে এই তিনটা ছবিকে আমি একসাথে মনে করে ফেলেছি এখানে। তাহলে নিশ্চয়ই W1 এবং W2 এর লব্ধি ও বিন্দুতে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি সমমুখী সমান্তরাল বলের ফর্মুলা অনুসারে যে W1 ইন্টু OB এটা ইকুয়াল টু W2 ইন্টু OA। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, আরেকবার লিখে ফেলি। এখান থেকে লেখা যায় W1 ইন্টু OB এটা ইকুয়াল টু W2 ইন্টু OA। ওকে, এই লাইনটা লেখার জন্য আমাদের আসলে এতক্ষণ ধরে কষ্ট। এখন OB এর মানটা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। ওকে, অতএব OB হবে W2 বাই W1 ইন্টু OA। বাট আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল মাত্র বৃত্তের ব্যাস, আর কিছু দেওয়া নাই। অর্থাৎ এখানে যারা যারা আছে সবাইকে ওই বৃত্তের ব্যাসের আইডিয়া দিয়ে বের করতে হবে। তাহলে এখন খেয়াল করো যে W1 এটা কত আসলে, W2 আগে দেখি W কত। W হচ্ছে পুরো বৃত্তটার ক্ষেত্রফল, তার সঙ্গে একক ব্যাস, ওই যে একক ক্ষেত্রফলের ওজন, সেটা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা তাহলে মোট ওজনটা পাওয়া যাবে। এটা হচ্ছে বৃত্তের মোট ওজন W। W ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু ছোট হাতের W। দেখো এটা বোঝো কিনা, বৃত্তের ক্ষেত্রফল তার সঙ্গে একক ব্যাসে একক ক্ষেত্রফলের ওজনটা গুণ করলে টোটাল ওজনটা পাওয়া যাবে। W2 কি জিনিস? W2 হচ্ছে এই যে বর্গটা তার ক্ষেত্রফল ইন্টু ওইটার জন্য W যেটা সেটা। তাহলে W2টা চিন্তা করা যাক আস্তে আস্তে। W2 কেমন হবে খেয়াল করে দেখো, এই যে বর্গক্ষেত্রটা তার এতখানি হচ্ছে A/2, কারণ পুরোটা হচ্ছে A, তাহলে এতটুকু হচ্ছে A/2। তার মানে এটা যদি A/2 হয় তাহলে এইটুকু কত হবে? এইটা যদি A/2 হয় এইটুকু হবে A/4, এইটাও হবে A/4। সেখান থেকে এক বাহু আসলে আমরা বের করে নিতে পারবো এইভাবে, এক রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা এটা আসবে A√2/4। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে A√2/4 হোল স্কোয়ার ইন্টু W। যা পাওয়া গেল সেটা কত হতে পারে? সেটা হতে পারে A স্কোয়ার ইন্টু 2/16, দ্যাট মিনস A স্কোয়ার বাই 8 ইন্টু W। এখন W1 সম্পর্কে আমরা আইডিয়া করতে পারবো। W1 হচ্ছে W মাইনাস W2। পুরো বৃত্ত থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দাও তাহলেই তো এই বাকি অংশটা পাওয়া যায়। অর্থাৎ এটা হচ্ছে পাই A স্কোয়ার বাই 4 W মাইনাস A স্কোয়ার বাই 8 W। এটা হচ্ছে W1। দেন আমরা এখন OB এর মানটা বের করার পর্যায়ে চলে এসেছি। এই জায়গায় তাকাও, এখন এখানে OB হবে W2 মানে হচ্ছে A স্কোয়ার বাই 8 ইন্টু W। নিচে থাকবে W1 আবার ভয়াবহ, দেখো এই পুরো জিনিসটা এত W মাইনাস A স্কোয়ার বাই 8 W ইন্টু OA কোনটা ছিল? OA ছিল আসলে এই 4 ভাগের 1 ভাগটা, এটা O ছিল, এইটা ছিল A, দ্যাট মিনস এই পুরো ব্যাসের 4 ভাগের 1 ভাগ, পুরো ব্যাসের অর্ধেক হচ্ছে A/2, এটুকু হচ্ছে A/4। যা পাওয়া গেল এখান থেকে উপরে নিচে W কমন নিলে W আর থাকবে না, তো W চলে যাবে, পুরো জিনিসটা জাস্ট এরই একটা ফাংশন হবে, অর্থাৎ এই পাশে খালি এই থাকবে। তো এটাকে এখন সাজিয়ে নিলেই ইনফ্যাক্ট উপরে নিচে A স্কোয়ারও এখান থেকে বাদ চলে যাবে। খেয়াল করে দেখা যাবে যে এখানে A স্কোয়ারও থাকে না, 1/8 হয়। নিচে পাওয়া যাবে π/4 মাইনাস 1/8 ইন্টু A/4। এটাই হবে অ্যান্সার। এখান থেকে একটু সাজালে মোটামুটি অ্যাকচুয়াল অ্যান্সার যেভাবে যেই ফর্মে চায় পরীক্ষায় সেই ফর্মে চলে আসবে। সো মেইন আইডিয়া যেটা ছিল সেটা আরেকবার আমরা শেয়ার করি। মেইন আইডিয়া ছিল আসলে যে P ইন্টু AC ইকুয়াল টু Q ইন্টু BC, ওই ফর্মুলাটা যে আমরা যখন দেখেছিলাম এই বৃত্তের মধ্যে এইটা ইন্টু এই অংশটুকু,
এইটা কিন্তু এই অংশটুকু সমান হয়। এই পার্টটা ছিল বেসিক আইডিয়াটা। একইভাবে চাইলে অনেক কিছুর ভর কেন্দ্র বের করে ফেলা যায়, চাইলে ট্রাপিজিয়াম আকৃতির কোনো বস্তুর ভর কেন্দ্র এখান থেকে বের করে ফেলা যায়। আচ্ছা, আমরা দেখছিলাম এই জিনিসগুলো। আচ্ছা, এরকম আরো বেশ কিছু প্রবলেম যেগুলো বইটা এসেছে সেগুলো ছোট ছোট দুই একটা করে আলোচনা করা যাক। একটা প্রবলেম ছিল যে অনেক বড়, ধরা যাক কত বড় একটা খুঁটি আছে যেটা 20 মিটার। 20 মিটার মানে কিন্তু অনেক উঁচু। এটা আগে মাঝে মধ্যে ফিল করো যে 20 মিটার মানে যথেষ্টই উঁচু একটা খুঁটি। 20 মিটার মানে প্রায় 6 তলার কাছাকাছি। 6 তলা অনেকই উঁচু। আচ্ছা, 20 মিটার লম্বা একটা খুঁটি আছে। তোমাকে যেটা করা হলো 20 মিটার লম্বা না, আচ্ছা বললাম খুঁটিটা অনেক উঁচু, অনেক উঁচু, এটা এত উঁচু বলা যাচ্ছে না, এটা 20 মিটারের চেয়েও বেশি হবে। তোমার কাছে 20 মিটারের একটা দড়ি আছে। আবার বলছি আমি কথাটা, 20 মিটারের একটা দড়ি আছে তোমার কাছে, খুঁটিটা অনেক উঁচু, খুঁটিটা অনেক উঁচু। তোমার টার্গেট হচ্ছে তোমার কাছে 20 মিটারের একটা দড়ি আছে, সেই দড়ি দিয়ে তুমি খুঁটিতে বেঁধে টান দিয়ে খুঁটিটাকে উপড়ে ফেলবা। তাহলে খুঁটিটার কোন জায়গায় দড়িটাকে বাঁধতে হবে? কোয়েশ্চেন আরেকবার বলছি আমি, তোমার কাছে একটা দড়ি আছে এরকম, এটা একটা দড়ি, যে দড়ির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এই দড়িটাকে এখানকার কোনো একটা জায়গায় তোমাকে বেঁধে টান দিতে হবে যেন খুঁটিটা সহজে উপড়ায়। সবচেয়ে ভালোভাবে উপড়াতে হলে কোথায় বাঁধতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আসলে নর্মালি আমাদের মাথায় আসতে পারে যে হ্যাঁ এমন হয় একদম উপরে বেঁধে টান দিলে হয়ে যাবে। আসলে এই চিন্তাটা খুব ভালো না, কারণ আমি যদি একদম উপরে বাঁধি সেটা খুব ভালো কিছু হবে না, তাহলে এটা উপড়াবে না সহজে। দেখো, মনে করো এটা হচ্ছে 40 মিটার উঁচু, তাহলে তুমি যদি এখান থেকে 20 মিটার এরকম করে ধরে এই করে থাকো, এই টান দাও, ইনফ্যাক্ট তোমাকে এখানে ঝুলতে হবে তখন এরকম করে, এই যে এটা খুব ভালো কিছু হবে না এরকম করে ধরে থাকলে। সো এটা ভালো কিছু হলো না, তুমি এরকম 20 মিটার ধরে ধরে ঝুলবা, তাহলে নিশ্চয়ই এটা উপড়াবে না, কারণ নিচের দিকে গেড়ে যাবে। সো তোমাকে যেটা করতে হবে, অন্য কোথাও বাঁধতে হবে। কোথায় বাঁধলে সবচেয়ে সহজে খুঁটিটাকে উল্টানো যায়, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, ধরো এটা বিশাল উঁচু একটা জিনিস, তুমি বাঁধবা, ধরে নিলাম যে এই উচ্চতায় বাঁধতে হবে, আমি আন্দাজে এটা ধরে নিলাম। এখন মেইন ব্যাপার যেটা, সেটা আগে লক্ষ্য করো যে এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যে বলটা এইদিকে আমি ধরে নিলাম, আমার বলটা হচ্ছে পি। পি হচ্ছে আমার গায়ে যত জোর আছে সেই সর্বোচ্চ জোরটা, এটা আমার বল। সো খুঁটিটাকে সবচেয়ে ভালো করে উপড়ানো যাবে যখন এই বিন্দুর চারপাশে মোমেন্টটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এটা ঘুরতে চেষ্টা করবে। দেখো পুরা লাঠিটা, এই পুরা খুঁটিটা এটা ঘোরার চেষ্টা করছে এই পয়েন্টটার চারপাশে। এইখানে যে বিন্দুটা আছে, অর্থাৎ যেই পয়েন্টে সেটা গেড়ে আসছে, সেখান থেকে কিন্তু সে ভেঙে যাবে, সেখান থেকেই সে উপড়ে যাবে। সো এইটার চারপাশে তোমাকে মোমেন্ট সবচেয়ে বেশি চিন্তা করতে হবে। তার মানে আমাদের হিসাব হবে এই বিন্দুর চারপাশে, এটাকে নাম দিলাম ও বিন্দু। দেন এটা যদি হয় এইচ, মনে আছে তো যে এই দড়ির দৈর্ঘ্য কত ছিল, আমরা মনে করে এমনভাবে ধরছি একদম নিচে, একদম নিচ পর্যন্ত ধরে আছি, এই জায়গা দিয়ে টান দিচ্ছি, তাহলে আমরা টান দিচ্ছি এই বরাবর, এবং দড়ির যে দৈর্ঘ্য এইটা ছিল 20 মিটার। আমার টার্গেট হচ্ছে এইচ কত সেটা বের করা। তো এখন আমি এখান থেকে একটা লম্ব টানি। কেন লম্ব টানবো? কারণ আমরা জানি যে মোমেন্ট বের করতে গেলে লম্ব দূরত্ব দরকার হয়, বল ইন্টু লম্ব দূরত্ব। বল তো পি, কিন্তু লম্বটার নাম কত? আচ্ছা, আমি ধরলাম যে এইটা হচ্ছে ডি, বা আমি এক কাজ করি, আমি এগুলোর নাম দিয়ে দিই, এটা এ পয়েন্ট দিলাম, এটাকে নাম দিলাম বি পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি যে এখানে মোমেন্ট হচ্ছে পি ইন্টু ওবি। এখন পি হচ্ছে আমার গায়ের সর্বোচ্চ জোর, এটা মোটামুটি কনস্ট্যান্ট জিনিস, এর চেয়ে বেশি আমি পারবো না, আমি এটা দিয়ে রাখছি। তাহলে এখানে মোমেন্ট সবচেয়ে বেশি হতে গেলে তার মানে ওবি এর মানটা সবচেয়ে বেশি হতে হবে। এটা আগে ফিল করার চেষ্টা করো যে আমি যখন টান দিচ্ছি, পি এর মানটা নিয়ে আমার আর কিছু ভাবার নাই, এটা আমি সবচেয়ে বেশি জোর যত দেওয়া যায় সেটাই দিয়েছি। সো এখন আমার মেইন ব্যাপারটা হচ্ছে ওবি এর মান কখন বেশি হয় সেটা খেয়াল করা। তো আগে এটা নর্মালি দেখো যে আমি যদি এরকম করে বাঁধতাম, আমি যদি এই পয়েন্টে বাঁধতাম, দেখো ওবি এর মানটা কম হবে। আমি যদি একটু উপরে যাই তখন বেশ বেশি হয়, আবার আমি যদি বেশি উপরে চলে যাই তখন দেখো আবারও লম্ব দূরত্বটা কমে যায়। অর্থাৎ আমাকে থাকতে হবে আসলে মোটামুটি মাঝামাঝি, এই জিনিসটাকে ফিল করো। এটা আসলে অ্যান্সার, এটা অ্যাকচুয়াল অ্যান্সার, এটাই আমাকে একদম মাঝামাঝি বরাবর থাকতে হবে। তো যাই হোক, আমরা আরো ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাই। তো ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করবো? যে কোনো একটা অ্যাঙ্গেলকে থিটা ধরে নাও, ধরলাম এটা হচ্ছে থিটা, এটা অথবা এটাকে তুমি ধরতে পারতে, কোনো অসুবিধা নাই। যদি এটা থিটা হয় তাহলে ফিল করো যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এটা ম্যাথমেটিক্সে খুবই কাজে লাগা একটা জিনিস, এই প্রপার্টিটা আমরা খুবই কাজে লাগাই। এটা থিটা হলে এই পাশটাও থিটা। কিভাবে? এটা থিটা হওয়ার মানেই হচ্ছে, খেয়াল করো, এটা যেহেতু লম্ব, আমি এখানে লম্ব টেনেছি, তার মানে এই অংশটা হবে 90 মাইনাস থিটা। আর একটা 90 ডিগ্রি কোণের মধ্যে একটা যদি 90 মাইনাস থিটা হয়, অন্যটা থিটা হতে বাধ্য। আচ্ছা, তাহলে এটা থিটা হলে এই অংশটাও থিটা হবে। ওকে, দেন এখন খেয়াল করো ওবি, এটাকে আমার টার্গেট হলো এ, আচ্ছা এটাকে নাম দেওয়া যাক সি, এসি এর মাধ্যমে প্রকাশ করা, কারণ এসি এর মান আমি জানি 20 মিটার। আমার টার্গেট হচ্ছে ওবি কে এসি এর মাধ্যমে প্রকাশ করা, এটা আমার টার্গেট। আগে এটা বোঝো, ওবি কে এসি এর মাধ্যমে। তো এসি এর মাধ্যমে সরাসরি প্রকাশ করা যায় না, আগে ওসি অথবা ও এর ভায়া হয়ে আসতে হবে। ওকে, তাহলে আগে আসো ওবি কে ওসি এর মাধ্যমে আগে প্রকাশ করার চেষ্টা করি। ওবি বাই ওসি ইকুয়াল টু কি হয় দেখি। দেখো ওবি বাই ওসি, ওবি বাই ওসি এটা হচ্ছে সাইন থিটা।
দ্যাট মিনস ওবি ইকুয়াল টু ওসি সাইন থেটা। দেন ওসি কে আমরা এসি দিয়ে প্রকাশ করতে পারবো। খেয়াল করে দেখো, ওসি বাই এসি এটা ইকুয়াল টু হচ্ছে কস থেটা। ওসি বাই এসি এটা হচ্ছে কস থেটা, দ্যাট মিনস ওসি ইকুয়াল টু এসি কস থেটা। তাহলে দেখো ওসি হচ্ছে এসি কস থেটা। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা এখন খেয়াল করি, তাহলে পি ইন্টু ওবি ইকুয়াল টু পি ইন্টু ওবি মান হচ্ছে ওসি কস থেটা, ওসি সাইন থেটা। এই যে ওবি এর মান হলো ওসি সাইন থেটা। দেন ওসি এর মান আবার কত? ওসি এর মান হচ্ছে এসি কস থেটা, আগে তো সাইন থেটা ছিল। দেন এখান থেকে হাফ পি ইন্টু এসি এর মানটা বসাই দিলাম 20 টু সাইন থেটা কস থেটা। টু সাইন থেটা কস থেটাকে আমরা একসাথে লিখতে পারি সাইন 2 থেটা। দ্যাট মিন্স পাওয়া গেল 10 পি সাইন 2 থেটা। এখন পি এর মান তো কনস্ট্যান্ট, পি নিয়ে আমরা চিন্তা করছি না। তাহলে এই জিনিসটার মান কখন সবচেয়ে বেশি হবে? যখন সাইন টুয়াইস থেটার মান সবচেয়ে বেশি হয়। সাইন টুয়াইস থেটার মান কখন সবচেয়ে বেশি হয়? সাইন টুয়াইস থেটার সর্বোচ্চ মান হতে পারে 1, কারণ সাইনের সর্বোচ্চ মানই হয় 1। এটা কখন হবে? সাইন টুয়াইস থেটা যখন সাইন 90 ডিগ্রি সমান হবে, দ্যাট মিন্স থেটার মান হতে হবে 45 ডিগ্রি। তার মানে থেটা 45 ডিগ্রি হতে হবে, যেটা আমরা আগে আইডিয়া করেছিলাম। এটা 45 ডিগ্রি হলে দেখা সমান সমান ভাবে দুইটা পাশে থাকবে, তখনই এই দূরত্বটা সবচেয়ে বেশি হবে। এবং থেটা যখন 45 ডিগ্রি, তখন এইচ আসলে এই ওএ ওসি এই পার্টগুলো আসলে সমান হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে এখন বের করে ফেলতে পারবো খুব ইজিলি যে তার মানে আমার ওএটা কত হতে হবে। আমরা জানি ওএ বাই ওসি, এটা সেই সময় হবে সাইন 45 ডিগ্রি। দ্যাট মিন্স ওএ হবে ওসি সাইন 45 ডিগ্রি 10√2। এই ধরনের অঙ্কে সবসময় অ্যান্সার হয় যেটা দেওয়া আছে, এই 20 যে মিটার বলা ছিল সেটা বাই √2, এটা সবসময় অ্যান্সার হয়। এটা মনে রাখাটাও সোজা, মনে রাখলে পরবর্তীতে হয়তো এমসিকিউতে অ্যান্সার করার সময় এটা সহজে হেল্প করতে পারে। এবার একটা প্রবলেম করা যায় যে একটা বৃত্তাকার টেবিল আছে, একটা বৃত্তাকার টেবিল এরকম। সেই টেবিলের চারটা পায়া টেবিলের কিনারায় পরস্পর সমান দূরত্বে আছে। ধরা যাক এই চারটা পায়া তারা সমান দূরত্বে আছে। এখন দুষ্টু বালক মনে করো, তার খুব ইচ্ছা হয়েছে এই টেবিলটাকে উল্টায় ফেলতে। সে কিভাবে টেবিলটাকে উল্টাবে? তো উল্টাতে হলে আগে খেয়াল করো, আমি যদি এই পায়ের উপর দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু টেবিল উল্টাবে না, একদম সব প্রেশারটা এসে পায়া নিয়ে ফেলবে। তার মানে আমি যদি এখানে কাছেও থাকি তাহলে সেটাও এইটা ভরটা নিয়ে নেবে। আমার এমন একটা জায়গায় থাকতে হবে যেন পায়াগুলো থেকে সবচেয়ে দূরে আমি থাকতে পারি। তো কোয়েশ্চেন হচ্ছে যে আমার সবচেয়ে মিনিমাম কি ওজন দিলেই এটা উল্টে যাবে, আমি সেই জিনিসটা বের করতে চাই। তাহলে এখানে দিলে তো মিনিমামটা দিয়ে পারা যাবে না, তার মানে আমাকে যেতে হবে এইরকম একটা পজিশনে, এই দুটা ঠিক মাঝামাঝি বরাবর এবং টেবিলের কিনারায়। তাহলে এটাকে সহজে উল্টানো সোজা হবে আর কি, মানে উল্টানোটা সোজা হবে। আচ্ছা, তাহলে এরকম একটা পজিশনে মনে করো আমরা দাঁড়ান। আচ্ছা, তার ওজনটা কোন দিকে কাজ করছে আমি ধরে নিচ্ছি যে এই দিকে ওই বালুটার ওজন মনে করো পি, মানে পি বলটা আমরা দিলে এই টেবিলটা উল্টাবে। আচ্ছা, আর টেবিলের ওজন দেওয়া আছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে টেবিলের ওজন। আচ্ছা, ওজন নিঃসন্দেহে আসলে কাজ করবে ওর থেকে, টেবিলের মাঝখানের পয়েন্টের যেটা, সেখান থেকে ওজনটা কাজ করবে। সো এটা হচ্ছে টেবিলের ওজন কাজ করছে এখানে, এবং এইখানে হচ্ছে পি বিন্দুটা। আচ্ছা, পিতে তাদের লব্ধিটা কাজ করছে না, পিতে কাজ করছে হলো ওই যে লোকটা একে উল্টাবে সেই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে। তো এখন মানে ব্যাপারটা এরকম যে এই হচ্ছে সেই টেবিলটা এইরকম বরাবর ওজনটা কাজ করছে, আর এইখানে দাঁড়িয়ে একজন এটাকে উল্টানোর চেষ্টা করছে। এখন কি হবে? তো এই অবস্থায় খেয়াল করে দেখো যে এখানে যখন সে দাঁড়িয়ে আছে তার ওজনগুলো কে নেওয়ার চেষ্টা করবে? ওজনগুলো নেওয়ার চেষ্টা করবে এইটা আর এটা, অর্থাৎ এই দুইটা খুঁটি নেওয়ার চেষ্টা করবে। দ্যাট মিনস এই দুইটা খুঁটি মোটামুটি সমান ভাগে যদি ভাগ করে নেয় তাহলে এই জিনিস দুইটা, অর্থাৎ এই পি বলটা এদের মাঝখান দিয়ে আসলে ঠিক এই পয়েন্টটা, অর্থাৎ এদের দুজনের যে মাঝ পয়েন্টটা, সেই পয়েন্ট দিয়ে আলটিমেটলি সেটা ওজনটা কাজ করবে। আমরা তার মানে এই বিন্দুর চারপাশে সমস্ত কিছুর মোমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। এখন সি বিন্দুর চারপাশে নিয়ে তুমি চিন্তা করো, যখন ভারসাম্যে থাকবে তখন কি হবে? ভারসাম্যে যখন থাকবে নিঃসন্দেহে তখন
ডাব্লিউ ইন্টু ওসি এটা ইকুয়াল টু, এটাকে আমি যদি দিই আমি এ, পি ইন্টু এসি হবে যখন ভারসাম্যে থাকবে, তখন ডাব্লিউ ইন্টু ওসি এটা পি ইন্টু এসি এর সমান হবে। আচ্ছা, কারণ ডাব্লিউ ইন্টু ওসি এটা হচ্ছে এই পয়েন্টের চারপাশে মোমেন্ট আর এটা চারপাশে এখানে মোমেন্ট। কিন্তু যখন ভারসাম্যে থাকবে না তখন কি হবে, তখন এই পার্টটা বড় হতে হবে। এই মোমেন্টটা যদি বেশি বড় হয়ে যায়, অর্থাৎ পি ইন্টু এসি এই পার্টটা নিঃসন্দেহে ডাব্লিউ ইন্টু ওসি থেকে বড় হতে হবে, তখন এটা উল্টানোর চেষ্টা করবে। তো এখন এইবার হচ্ছে হিসাব করার পালা। তার মানে পি বলটা কেমন হতে হবে, এটা হতে হবে ডাব্লিউ ইন্টু ওসি বাই এসি। তাহলে ওসি এসি এগুলোর মধ্যে এখন সম্পর্ক করা যাক। খেয়াল করে দেখো, আমি যদি বলি এইটুকু হচ্ছে, সাপোজ এখানে নাম দিলাম বি, ও বি যেটা সেটা আর ও এ, এই দুটো নিশ্চয়ই সমান পরস্পর। এখন তাহলে কি পাওয়া যাচ্ছে, আমার টার্গেট হচ্ছে এসি এর মানটা বের করা। আচ্ছা, দেন এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু, এই দুইটা আসলে পরস্পর সমান হবে। এটা কিভাবে আইডিয়া করা যায়, যেহেতু এটা একটা বর্গ হবে, আসলে চারটা যেমন সমান সমান দূরত্বে আছে এটা বলে দেওয়া আছে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা পরস্পর সমান। তার মানে ওসি এর মান যা হবে ওবি হবে তার √2, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই পার্টটা যদি নাম দিই আমি, সাপোজ ছোট্ট একটা করে এক্স নাম দিলাম, তাহলে ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই পার্টটাই হবে ওবি স্কোয়ার। দ্যাট মিনস ওসির নাম যদি এক্স হয় তাহলে এটা আসলে এক্সই হবে, এগুলো ওবি স্কোয়ার। তার মানে ওবির মান হবে √2 ইন্টু এক্স। তার মানে ও এর মানও কিন্তু একই, কারণ ও এ এবং ওবি দুইটাই তো এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এটা হবে √2 ইন্টু এক্স। তাহলে ওসি যেটা সেটা কত হবে আসলে, ওসি তো এক্স আমি বলে নিয়েছি, এসিটা কত হবে এটা হচ্ছে দেখার পালা। ওকে, তাহলে এখান থেকে এখন খেয়াল করা যাক, ডাব্লিউ ইন্টু ওসি কে আমরা বলেছিলাম এক্স, এসি হবে ও এ মাইনাস ওসি, ও এ মাইনাস ওসি, এইটুকু হচ্ছে এসি। ও এ কত, ও এ আমরা দেখেছি √2x এবং ও এ মাইনাস ওসি এটা হচ্ছে এক্স। তাহলে পি ইজ গ্রেটার দেন ডাব্লিউ, এক্স দিয়ে ভাগ করে দিলাম √2 - 1। এখান থেকে আমি যদি এখন উপরে নিচে √2 + 1 দিয়ে গুণ দিই, a + b * a - b, এটা 1 হয়ে যাবে, অর্থাৎ পি ইজ গ্রেটার দেন। তার মানে আমাদের যেই ওজনটা এখানে আমাদেরকে যেটা দিতে হবে আসলে যেই বলটা, সেটা অবশ্যই ডাব্লিউ ইন্টু √2 + 1 এর থেকে সামান্য বড় হতে হবে। এটা ছিল প্রুফটা। আচ্ছা, এবার এসো, এবার আমরা দেখি আর একটা প্রবলেম। এটাও খুব কমন একটা প্রবলেম, যে একটা গাড়ি ছিল এরকম, মনে করো একটি 1 চাকা বিশিষ্ট গাড়ি, সেই গাড়িটা যাচ্ছে, যেতে যেতে এইখানে একটা প্রতিবন্ধকতা, একটা ইট আছে এরকম, মনে করো সাপোজ এরকম একটা ইট। তো ইটের উচ্চতা কত, ইটের উচ্চতা হচ্ছে এইচ, এটার ওজন ছিল ডাব্লিউ এবং এর আর ছিল, ব্যাসার্ধ ছিল আর। ওকে, এই অবস্থায় শর্ত হচ্ছে তুমি শুধু এই পাশ থেকে ঠেলতে পারবা, অর্থাৎ এরকম করে এই দিক থেকে ঠেলে উপরে উঠাতে পারবা না, সোজাসুজি যদি সামনের দিকে ঠেলো তোমাদেরকে তুমি দিতে পারবা এইরকম বরাবর একটা বল। তাহলে এই পি বলের মানটা কেমন হলে তুমি এই বাধাটাকে অতিক্রম করে উল্টায় যেতে পারবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। অর্থাৎ তোমার পি বলের মানটা কত হতে হবে মিনিমাম, যাতে তুমি এই বাধাটা উল্টায় যেতে পারো। এখন খেয়াল করো যে সে যখন উল্টাবে, ঘুরবে, কোন পয়েন্টের চারপাশে ঘুরবে, নিঃসন্দেহে এই পয়েন্টের চারপাশে ঘুরবে। তাহলে এক কাজ করা যাক, এটাকে নাম দিলাম ও, এইটাকে নাম দিলাম এ। তো এখন এখান থেকে এই পর্যন্ত এটা নিশ্চয়ই আর হবে। আচ্ছা, আর আমরা যেদিকে বল দিচ্ছি বলটা হচ্ছে এইদিকে পি। দেন কিছু ব্যাপার লক্ষণীয়, যে এইখানে খেয়াল করো, এই জায়গাটাতে আমার এই যে এ বিন্দুর চারপাশে আসলে আমাদেরকে মোমেন্ট দিতে হবে। অর্থাৎ এই বস্তুটা যখন উল্টে যাবে তখন তাকে বাধা দিচ্ছে কে, আসলে বাধা দিচ্ছে আসলে এই ও বরাবর যে ডাব্লিউ বলটা কাজ করছে সেইটা। তার মানে এই চাকাটা ঘুরে যেতে পারবে তখনই যদি এ বিন্দুর চারপাশে, যদি এ বিন্দুর চারপাশে পি বলের মোমেন্ট, এ বিন্দুর চারপাশে
ডাব্লিউ বলের মোমেন্টের চেয়ে বেশি হয়। ও বাধা দিচ্ছে, ও ঠেলছে। সো আমরা চাচ্ছি এ হচ্ছে এখানে ভিলেন, ও হচ্ছে নায়ক। আমরা চাচ্ছি নায়ক যাতে বেশি শক্তিশালী হয় সেটা, তাহলে সিনেমা সুন্দর হবে। ওকে, তাহলে এ বিন্দু চারপাশে পি বলের মোমেন্ট যেটা, সেটা কত হবে? তাহলে এই বিন্দু চারপাশে পি বলের মোমেন্ট নিতে হলে এই বিন্দু থেকে অবশ্যই একটা লম্ব টানতে হবে। আচ্ছা, সেই লম্বটা আমরা এখানে নাম দিয়ে মনে করি এটা হচ্ছে বি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সি। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি পি ইন্টু এ বি এটা ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু এসি হতে হবে এখানে। তাহলে এই জিনিসটা উল্টাতে পারবে ঠিক মতো। তো এখন খেয়াল করো একটা জিনিস, যে এইটাই কিন্তু আর, তাহলে আর পাওয়া গেল, এ বি হচ্ছে এখানে আছে। ওকে ফাইন। এসি কত, এসি কত সেটা আমরা এই জায়গা থেকে আসলে চাইলে বের করতে পারবো। তার আগে আমাদের জানা দরকার এই পয়েন্টটুকু কত। খেয়াল করো পুরোটা হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এইচ, দ্যাট মিনস এটা হচ্ছে আর মাইনাস এইচ। তার মানে এ বি হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে পি ইন্টু এখানে লিখে ফেললাম আর মাইনাস এইচ। এবি তো পাওয়া গেল, কিন্তু এসি কত হবে? তো এসি পাওয়া যাবে আসলে এইখান থেকে, কারণ আমরা জানি যে এসি ইকুয়াল টু, দেখো এই জায়গা থেকে খেয়াল করো, রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য, আর কিছু বলি নাই, নর্মাল একদম খুব সিম্পল পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করেছি এই জায়গাটার মধ্যে। এসি ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। এখান থেকে আমরা এসির মানটা বের করে ফেলেছি। সো পি ইন্টু আর মাইনাস এইচ এটা হবে ডাব্লিউ ইন্টু ও এ স্কোয়ার কত হয় আর স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার কত, ওসি স্কোয়ার হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। দ্যাট মিনস এই জায়গা থেকে পাওয়া যাবে পি ইন্টু আর মাইনাস এইচ এটা ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু, এইখানে হিসাব করলে পাওয়া যাবে 2rh মাইনাস এইচ স্কোয়ার। তার মানে হলো পি গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু রুট ওভার এইটা। তাহলে একটা ব্যাপার এখানে খেয়াল করে দেখো, পি অবশ্যই এই ঘটনা যখন ঘটাতে হবে, তার মানে আর এর মান অবশ্যই এইচ থেকে বড়ই হইতে হবে। যদি এরকম হয় এইচ আর থেকে বড় হয়ে গেছে, তাহলে কখনোই তুমি উল্টাতে পারবা না। অর্থাৎ এটা খুব সিম্পল কথা আসলে, এই ব্যাসার্ধ থেকে যখন বড় হয়ে যাবে বাধাটা এরকম একটা জায়গায়, এইবার তুমি যতই ছেড়ো না কেন ওটাকে ঠেলে কখনো এটা চারপাশে তুমি উল্টাতে পারবাই না, এটা ইম্পসিবল। অর্থাৎ এই পয়েন্টটাকে অবশ্যই ব্যাসার্ধ থেকে ছোট পজিশনে থাকতে হবে, তাছাড়া তুমি এই পাশে ঠেলে এই গাড়িটাকে উপরে উঠতে পারবা না, এটা ইম্পসিবল। আচ্ছা, এইবার আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যোগ। আচ্ছা, জোর কিরকম জিনিস, যে ধরো দুইটা বল আছে, বেশ সুন্দর জিনিস, এইভাবে দেখে তো মজা, এরকম টাইপের একটা ব্যাপার, যে এইখানে একটা বল আছে, এখানে আরেকটা বল আছে, দুইটা বলের মানই একসঙ্গে সমান, এটা পি বল এটাও পি বল, এবং তারা পরস্পর সমান্তরাল। এই রকম যদি অবস্থা হয় তখন কি হবে? আগে এটা বোঝো যে এরকম দুইটা বল যদি কারোর উপর ক্রিয়া করে তাহলে সেখানে কোনো লব্ধি বল থাকবে না, কারণ দুইটারই মান সমান এবং বিপরীতমুখী, কোনো লব্ধি বল থাকবে না। কোনো লব্ধি বল যদি কোনো জায়গায় না থাকে তাহলে কি বস্তুটা স্থির থাকবে? উত্তর হচ্ছে না। লব্ধি বল না থাকলে যে একটা বস্তু স্থির থাকবে এটা ঠিক না। লব্ধি বল না থাকলেও সেখানে ভ্রামক থাকতে পারে, এবং ভ্রামক থাকলে সেই জিনিসটা তখন ঘুরবে, সেটা শুধু ঘুরবে কিন্তু আগাবে না। যেমন এরকম একটা জায়গায় মনে করো আছে, তুমি এখানে দুই পাশে বল দিয়েছো, দিলে যেটা হবে সেটা এরকম করে করে ঘুরতে থাকবে, সে ঘুরবে কিন্তু এই জায়গা থেকে আগাবে না, এরকম করে সরবে না। আমরা আগে বলেছিলাম যে স্থিতিবিদ্যার মধ্যে মেনলি দুইটা পার্ট আছে আসলে, যেটা নিয়ে আমরা যখন সমতলীয় বল নিয়ে কাজ করি তখন একটা কাজ হচ্ছে এটাকে সরানো, যেটা করে লব্ধি বল, এবং আরেকটা কাজ হচ্ছে কি ঘোরানো, যেটা করে মোমেন্ট। সো এখানে আসলে শুধুমাত্র মোমেন্টটুকুই আছে, মোমেন্টটুকু আছে, কোনো লব্ধি বল নেই। অর্থাৎ আমরা যদি কখনো কোথাও দেখি যে কোনো জিনিস ঘুরতেছে কিন্তু ওখান থেকে নড়ে যাচ্ছে না, তখন আমরা বুঝি সেখানে শুধুমাত্র মোমেন্ট কাজ করছে, সেখানে লব্ধি বল শূন্য। যেরকম ফ্যান যখন ঘুরছে তখন খুব ইজিলি বলা যায় যে সেখানে আসলে লব্ধি বলটা, ওখানে কোনো লব্ধি বল নেই, যে কারণে ফ্যানটা স্থির হয়ে আছে। যদি লব্ধি বল থাকতো তাহলে সেই রকম করে ফ্যানটা একবার নিচে আসতো, একবার উপরে আসতো, এরকম মুভ করতো। সো লব্ধি বল সেখানে নাই, সেখানে শুধুমাত্র ঘূর্ণন আছে, একটা মোমেন্ট আছে। আচ্ছা, এই অবস্থাটাকেই আমরা কাপলের সাথে তুলনা করতে পারি বা জোরের সাথে। যত জায়গায় আমরা দেখবো যে লব্ধি বল নাই, লব্ধি বল নাই কিন্তু কিছু একটা হওয়ার কথা, তখন বুঝবো সেখানে আসলে ঘূর্ণন আছে, এবং সেখানে সেটাকে কাপলের সাথে তুলনা করা যাবে। যেমন আমরা এটার দিকে একবার তাকাই, আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে যদি তিনটা বাহু ক্রিয়ারত, মানে তিনটা বল ক্রিয়ারত থাকে, তাহলে তাদের লব্ধি হয় শূন্য। নিঃসন্দেহে এটা লব্ধি হবে শূন্য। বা তুমি নিজে চিন্তা করো যে একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, একদম তুমি ত্রিভুজ কেটে নিয়েছো,
তারপরে এই একই সময় এদিকে এদিকে আর এদিকে তুমি যখন বল দিয়েছো, সে চুপচাপ বসে থাকবে? মোটেও না, সে বসে থাকবে না। ইনফ্যাক্ট সে স্থির থাকবে না। তার লব্ধি শূন্য হওয়ার মানে সে স্থির থাকা না, সে তখন ঘুরবে। অর্থাৎ সেখানে একটা মোমেন্ট থাকবে। এবং এই জিনিসটাকেও আমরা এক্স্যাক্টলি একটা কাপলের সাথে অর্থাৎ একটা জোরের সাথে তুলনা করতে পারবোই। সো মাথার মধ্যে রাখো, যেখানে আমরা দেখবো বলের লব্ধি শূন্য, আমরা সেখানে খেয়াল করব যে সেখানে কাপল আছে কিনা, অর্থাৎ কোনো মোমেন্ট আছে কিনা। যদি মোমেন্ট থাকে সেটাকে কাপলের সাথে তুলনা করা যাবেই। কারণ এখানে আলটিমেটলি এই পুরো জিনিসটাকে আমি খালি বলতে পারবো হয়তো যে 20 নিউটন মিটার, এই জাতীয় কিছু একটা জিনিস আমি বলতে পারবো। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এই যে জিনিসটা ও কি কাজ করে? ওর কাজ হলো ঘুরানো, আর কোনো কাজ নেই। এটা যদি হয় 10 নিউটন এবং এদের মাঝখানকার দূরত্ব যদি হয় 5, তখন এই কতটুকু ঘুরাবে এটা চিন্তা করতে হলে তুমি এখানকার পৃথিবীর যে কোনো পয়েন্টের চারপাশে তুমি এদের মোমেন্ট নিয়ে দেখো, তাহলে তুমি বুঝবা যে মোট সে কতটুকু মোমেন্ট দেয়। ধরো আমি আন্দাজে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা। আচ্ছা, এই বিন্দুটার চারপাশে মোমেন্ট কত হবে? ওকে, তাহলে এই বিন্দুর নাম দিলাম এ। আচ্ছা, এদেরকে আরো নাম দেওয়া যাক। আচ্ছা, এটাকে নাম দিলাম ও, সাপোজ এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে ও বিন্দু চারপাশে এদের মোট মোমেন্ট কত এটা দেখতে চাই আমি। ওকে, ও বিন্দু চারপাশে 10 এর মোমেন্ট হচ্ছে 10 ইন্টু ও এ, কারণ আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব। আচ্ছা, খেয়াল করে দেখো, এটা কিন্তু মাইনাস, কারণ ঘড়িটাটা দিকে ঘুরছে। প্লাস এর জন্য আসবে 10 ইন্টু এ বি। তাহলে যেটা দাঁড়ালো সেটা খেয়াল করো, 10 কমন নিলে পাওয়া গেল এ বি মাইনাস ও এ। দ্যাট মিনস এখান থেকে পাওয়া যাবে, আচ্ছা এটা ও বি হবে, ও থেকে বি পর্যন্ত। ও বি মাইনাস ও এ, দ্যাট মিনস 10 ইন্টু এ বি। খেয়াল করে দেখো 10 ইন্টু এ বি, এ বি হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বের মানটা। তার মানে এই যে এই ফর্মটার দিকে তুমি তাকাও, এটা যদি পি হতো, এখানেও যদি পি থাকতো, তখন এখানে আমরা পি লিখতাম, এখানে পি লিখতাম, এখানে পি লিখতাম, এখানেও পি থাকতো, এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়াতো সেটা হচ্ছে পি ইন্টু এ বি। তার মানে এটা ওর উপর ডিপেন্ড করে না, ও যেখানেই হোক না কেন এইখানে টোটাল মোমেন্টটা পি ইন্টু এ বি হবে সবসময়। সো তার মানে এই জিনিসটার মোমেন্ট যেটা, সেটা আসলে সবসময় ফিক্সড। যে কোনো বিন্দুর চারপাশে এদের মোমেন্টটা সবসময় সেম হবে। অর্থাৎ ওর কাজ হচ্ছে খালি ঘোরানো, ও নড়ায় চড়ায় না, ও কোনো নড়াচড়া করতে পারে না, ও খালি ঘোরায়। আচ্ছা, ও আর যেটা করতে পারে সেটা হচ্ছে লব্ধির স্থানকে সরাই দিতে পারে। অর্থাৎ ধরো এরকম একটা ছিল যে এরকম করে অনেকগুলা সিস্টেম ছিল, এই যে একটা লব্ধি কাজ করছিল সাপোজ এরকম করে একটা পজিশনে, তুমি যদি এখানে একটা আনকোরা একটা ঘূর্ণন এক্সট্রা দিয়ে দাও, অর্থাৎ এখানে তুমি একটা কাপল এখানে এক্সট্রা সংযোগ করে একটা জোর দিয়ে দিলা, তাহলে যেটা হবে এই পুরো জিনিসটার যে লব্ধি ছিল তার মোট মান কোনো চেঞ্জ হবে না, লব্ধির মান সেম থাকবে, শুধুমাত্র লব্ধিটাকে সে সরাই দেবে একটু, আর কিছু না। ও লব্ধিকে সরাতে পারে, বাট পুরো বস্তুটাকে সরাই দিতে পারে না। ও এরকম কোনো কাজই করতে পারে না আসলে, অর্থাৎ ওখানে ওর কোনো লব্ধি বল নাই। আচ্ছা, এবার দেখো আমাদেরকে মাঝে মাঝে এই টাইপের প্রমাণ করতে বলে যে দেখাও যে এরকম একটা চতুর্ভুজ দিয়ে দিল, একটা বর্গক্ষেত্রের 4টা বাহু আছে, এ বি সি ডি, এই বরাবর 2 নিউটন বল কাজ করছে, এই বিডি বরাবর 5√2 মানের 2টা বল কাজ করছে, এই দিক বরাবর 3 নিউটন বলের কাজ করছে, এই দিক বরাবর 2 নিউটন, আর এদিক বরাবর 7 নিউটন বল কাজ করছে। দেখাও যায় এরা সবাই মিলে একটা কাপল তৈরি করে। আচ্ছা, তখন আমরা কিভাবে দেখাতে পারি? আইডিয়া খুব সিম্পল, আমাদের টার্গেট হচ্ছে দুইটা করে কাপল দেখানোর চেষ্টা করা। তো নর্মালি খেয়াল করো যে এই যে 5√2 আছে, এটাকে আমরা আসলে ভেঙে নিতে পারি। দেখো এই 5√2 কোন দিকে আছে এটা যদি প্রশ্ন করা হয়, আমরা কি বলবো? ডান দিকে আর উপরের দিকে আছে। দেখো এইদিকে যাওয়া মানে হচ্ছে ডানে যাওয়া আর উপরে যাওয়া, তার মানে এর আসলে 2টা পার্ট আছে। খুব সিম্পল কথায়, ডানে একটা পার্ট আছে, উপরে একটা পার্ট আছে। তো এটা যদি হয় 5√2, তখন তুমি খেয়াল করো এটাকে যদি 2টা পার্টে ভাঙা যায়, এইদিকে হবে 5√2 cos θ, cos কত ডিগ্রি, যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটা 45 ডিগ্রি, দেন এটা পাওয়া যাবে আসলে 5√2 ইন্টু 1/√2, দ্যাট মিনস এর মান হবে 5, এবং এদিকেও পাওয়া যাবে 5, কারণ cos 45 এর মানও সেম। তাহলে তাকাও যে 5√2 কে ভাঙলে আমরা জাস্ট 2টা মান পাবো 5, 5। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া। √2 কে ভাঙলে 1, 1 পাওয়া যায়, 5√2 কে ভাঙলে 5, 5 পাওয়া যায়, 6√2 কে ভাঙলে 6, 6 পাওয়া যায়। দেখবে এখানে যতগুলো অঙ্ক আছে সব জায়গায় √2 দেওয়া আছে, এই কারণে এটা দেওয়া আছে। তাহলে খেয়াল করো এই যে 5√2 ছিল, এটাকে ভেঙে আমি 2টা পার্টে করতে পারবো, কোন দিকে? ডান দিকে আর উপরের দিকে। ডানে 5 উপরে 5, এই দুটো এখন আমরা দিয়ে দেবো। এই 5√2 কে সরিয়ে ডানে 5 এবং উপরে 5 দেবো। খেয়াল করো ডানে যদি আমি 5 দেই, আগে ছিল 2, আরো 5 দিলে এখানে মোট হবে 7। এবার এদিকে দেবো 5, উপরে দেবো 5। দেখো আগে নিচে ছিল 2, উপরে তুমি দিলা 5, তাহলে মোট আসলে উপরে হলো 3।
নিচে ছিল 2, উপরে দিয়েছো 5, দ্যাট মিন্স উপরে হবে 3। এখন তাকায় দেখো যে 7 আর 7 এরা দুজন মিলে সুন্দর একটা কাপড় তৈরি করেছে, 3 আর 3 এরা দুজন মিলে সুন্দর একটা কাপড় তৈরি করেছে। আগে 7-এর জন্য হিসাবটা করো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে, সো এটা হবে +7 ইনটু এদের যে বর্গের এই এ মনে করো বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য। তারপরে দেখো এরা আবার ঘড়ি কাঁটার বিপরীতে আছে, -3 ইনটু এ, সো এটা হবে 4 ইনটু এ, যেখানে এ হচ্ছে এই বর্গটা দৈর্ঘ্য। এটি হচ্ছে এখানকার টোটাল মোমেন্টটা। ইনফ্যাক্ট দেখো যখন আমরা এরকম পাচ্ছি এর মানে কিন্তু দেখো এরা দুজন কাপড় তৈরি করে, এরা দুজন কাপড় তৈরি করে, তার মানে এই যে পুরো জিনিসটা এই সিস্টেমটার মধ্যে কোনো লব্ধি বল নাই, এটা শেষ পর্যন্ত একটা কাজই করে, সেটা হচ্ছে ঘোরানো, ওখানে ঘুরাতেই পারে। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে যে ধরো তুমি একটা পঞ্চভুজ বা ষড়ভুজ ষষ্ঠভুজ যেমন খুশি নাও, যদি এরকম কিছু বল নিয়ে তুমি কাজ করো, একই ক্রমে তুমি বল নিয়ে কাজ করছো এবং মানে এবং দিকে দুইটা প্রকাশ করছে এই বর্গক্ষেত্রে এই বাহুগুলা দিয়ে, অর্থাৎ এই ষড়ভুজের বাহুগুলা দিয়ে সে মানে এবং দিকে প্রকাশিত হচ্ছে, তাহলে সেই অবস্থায় তুমি নিশ্চিত থাকতে পারো, পুরো নিশ্চিত থাকতে পারো যে এটা মিলে একটা জোর তৈরি করবে, যে এখানে কোনো লব্ধি বল থাকবে না, শুধুমাত্র একটা ঘূর্ণন থাকবে। ওকে, আমাদের বেসিক আলোচনা এই পর্যন্ত।